হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের জন্য আরেকটি ক্লাস যেখানে আমি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করি প্রিপারেশন খুব ভালো চলছে এবং আগামী দিনে যেসব পরীক্ষাগুলো আসছে সেখানে তোমরা যাতে অনেক আত্মবিশ্বাসী হয়ে ক্লাস করে তুমি এখানে দেখতে পারো যে কিভাবে আমরা অনেক তাড়াতাড়ি অঙ্ক করতে পারছি বা বিভিন্ন সাবজেক্টের ভিডিও তোমরা পাচ্ছ পরপর, সেগুলো থেকে কিন্তু নিজেকে তৈরি করতে হবে এমনভাবে যেন এই পরীক্ষাগুলোতেই সাফল্য আসে, পরেরটায় না, আগামী পরীক্ষাগুলোতেই। তো সেক্ষেত্রে একটা জিনিস বলবো যে অঙ্কে যারা যারা ভয় পাও তাদের আমার তরফ থেকে একটা ছোট্ট সাজেশন আছে যে ভয় পাওয়ার কিছু নেই। শুধুমাত্র দেখো আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি বা যে টেকনিকগুলো বা ট্রিক্সগুলো বলবো সেগুলো কি তুমি বুঝতে পারছো, এবং সেগুলো করতে গিয়ে তোমার কি কি অসুবিধা হচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে? এবং মনে রেখো আজকের চ্যাপ্টারটা নিয়ে যাদের সমস্যা হয়, দেখো দেখতে পাচ্ছ টাইম অ্যান্ড ডিস্টেন্স নিয়ে সমস্যা হয় মানছি, কিন্তু আমি একদম বেসিক থেকে বলবো যেই অঙ্কগুলো তোমাদের জন্য নিয়ে এসছি সেগুলো কিন্তু আগামী সমস্ত পরীক্ষায়, দেখো আমি লিখেই দিয়েছি ফর অল স্টেট অ্যান্ড সেন্ট্রাল লেভেল এক্সাম। তাতে কি হবে, সামনে যে সমস্ত সেন্ট্রালের পরীক্ষা আছে বা ধরো স্টেট লেভেলের পরীক্ষাগুলো আছে সেখানে টাইম অ্যান্ড ডিস্টেন্সে যে কোনো ধরনের অঙ্কই আসুক না কেন তুমি কিন্তু করে আসতে পারবে খুব ইজিলি। কোনো ফর্মুলা ইউজ করব না, কোনো রকম এক্স ধরে অঙ্কর সলিউশন বড় করব না। তাতেও কি ছোট করে করা যায়? ওই ভাবনা থেকেও কি ভাবা যায় যে এত সহজেই অঙ্ক করা যায়? আসি আমরা আস্তে আস্তে ঢুকি চ্যাপ্টারে। তো দেখে নাও, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব এই চ্যাপ্টারটিতে মূলত দেখো বেসিক যে জায়গাটা তোমাদের একদম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা সবাই জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এটা বাংলায় লিখলাম, ইংলিশে বলেছিলাম তাই এটা আবার ইংলিশেই লিখলাম যে দূরত্ব হচ্ছে সব সময় গতিবেগ এবং সময়ের গুণফল ছাড়া আর কিছুই না। কিন্তু এখান থেকে আমি এটাকে শর্টে লিখব অবশ্যই এস ইনটু টি। এখান থেকে যদি ডিস্টেন্স দেওয়া থাকে, স্পিড দেওয়া থাকে, অনায়াসে টাইম বার করবে। যদি টাইম দেওয়া থাকে, স্পিড দেওয়া থাকে, অনায়াসে ডিস্টেন্স বার করবে। এইভাবে যে কোনো দুটো রাশি দেওয়া থাকলে তুমি তৃতীয় রাশিটি অবশ্যই বের করতে পারবে। কিন্তু রিলেশনগুলো জানার খুব প্রয়োজন আছে যে ব্যস্তানুপাতিক সম্পর্কিত এই রাশিগুলো পরস্পরের সঙ্গে নাকি সরল অনুপাতে সম্পর্কিত। কেন জানার প্রয়োজন আছে? তার কারণ সেখান থেকেই কিন্তু আমি রেশিও মেথড ইউজ করব। সেখানেই কিন্তু বোঝাবো যে রেশিওর অ্যাপ্লিকেশন কোন কোন জায়গায় বা কিভাবে আমরা করব। দেখা যাক, আমি দেখতে পাচ্ছি ডিস্টেন্স অলওয়েজ স্পিডের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো স্যার কি করে আপনি বললেন? দেখো আমি বলছি না, আমি তোমাদের আগেও বলেছি ইকুয়ালের দুদিকে থাকলে সে যে কোনো ধরনের ইকুয়েশন হোক না কেন, ইকুয়ালের দুদিকে আছে মানেই ডিরেক্টলি প্রপোর্শনাল বা সরল অনুপাতে সম্পর্কিত। মানে স্পিড বাড়াচ্ছি, ডিস্টেন্স বাড়তে বাধ্য, বেশি ডিস্টেন্স যাবে। স্পিড কমিয়ে দাও, একই সময়ে কম দূরত্ব যাবে। সিমিলারলি ডিস্টেন্সের সঙ্গে কিন্তু টাইমটাও ডিরেক্টলি প্রপোর্শনাল। কেন ডিরেক্টলি প্রপোর্শনাল? তার কারণ একই ব্যাপার, ইকুয়ালের দুদিকে এই দুটো রাশি আছে, একদিকে ডিস্টেন্স অপরদিকে টাইম, সেক্ষেত্রে এদের মধ্যে রিলেশন অবশ্যই ডিরেক্টলি প্রপোর্শনাল বা সরল অনুপাতে সম্পর্কিত হবে। এবার তুমি বলবে স্যার এইটার ক্ষেত্রে কি আমরা সেভাবে ভাবতে পারি যেভাবে আগেরটা বললাম? একদম ভাবতে পারি। আমি বলছি, ধরো আমি বললাম টাইমটা আমি কমিয়ে দিলাম, অথচ স্পিড একই আছে, ডিস্টেন্স কিন্তু কম হবে, অতিক্রান্ত দূরত্ব কিন্তু কম হবে। তার কারণ তুমি কম সময়ে যাচ্ছ, কম দূরত্ব যাবে, স্পিড যে একই আছে আমাদের, তাই না? এই যে বেসিক, একদম বেসিক। আবার ইকুয়ালের একই দিকে আছে স্পিড এবং টাইম, অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতে সম্পর্কিত। কখন আমরা ব্যস্তানুপাত বলি? যখন একটা রাশি বাড়লে আরেকটা কমতে বাধ্য হয়। কেন বলো? তুমি নির্দিষ্ট দূরত্ব যাচ্ছ, স্পিড বাড়িয়ে দিলে ন্যাচুরালি কি হবে? টাইম কম লাগবে। তুমি নির্দিষ্ট দূরত্ব যাচ্ছ, স্পিড কমিয়ে দিলে কি হবে? টাইম বেশি লাগবে। একটা কমালে যদি আরেকটা বাড়ে, একটা বাড়ালে যদি আরেকটা কমে, অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল, কোনো রকম সরল অনুপাতে সম্পর্ক হওয়ার জায়গা নেই। তার মানে কষ্ট করে এইগুলো যাচাই করার দরকার নেই, একটা সিম্পল শর্টকাট, ইকুয়ালের দুদিকে আছে ডিরেক্টলি প্রপোর্শনাল, ইকুয়ালের একই দিকে আছে ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? যেমন ধরো আমি এর উপর বেস করে যদি একটা আলোচনা করি, তিনটে গাড়ি আছে এ বি সি, এদের স্পিড রেশিও দেওয়া আছে। কি দেওয়া আছে?
এদের স্পিড রেশিও দেওয়া আছে কিরকম, ধরো বললাম 2:5:7 বলা হলো। আচ্ছা বলো তো এই তিনটে গাড়ি যদি নির্দিষ্ট দূরত্ব যায় সেক্ষেত্রে সেই দূরত্ব যেতে তাদের যে সময় লাগবে সেই সময়ের রেশিওটা কত, সেই সময়ের রেশিওটা কত? সরাসরি আমরা জানি যেহেতু স্পিড আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতে সম্পর্কিত, তো ব্যস্ত রেশিওর অ্যাপ্লিকেশনটা এখানে দেখে নাও। কিভাবে যেন আমরা বলেছিলাম, কিভাবে ভাবছিলাম, যাকে বার করব বাকিটা গুণ করো তাকে বাদ দিয়ে, 5 7 35, একে বাদ দিয়ে একে গুণ করো, 7 2 14, এবং এটাকে বাদ দিয়ে গুণ করো 5 2 10। খেয়াল করো 5 7 35, 7 2 14, 5 2 10, এটা বেরিয়ে গেল তাদের টাইম রেশিও। নির্দিষ্ট দূরত্ব যেতে যদি এ গাড়ির 35 মিনিট লাগে সেক্ষেত্রে বি গাড়ির লাগবে 14 মিনিট, সি গাড়ির লাগবে কিন্তু 10 মিনিট। দেখো এতটাই সহজে আমরা ভাবতে পারি, ঠিক আছে। এবার ইম্পর্টেন্ট যেটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে খুবই লাগে সেটা হচ্ছে কনভার্সন। রেশিও কিভাবে কনভার্ট করবে, মানে অ্যাকচুয়ালি একক যদি আমরা বলি সেটাকে কিভাবে কনভার্ট করব। আমি বললাম কিলোমিটার পার আওয়ার, অঙ্কের প্রয়োজনে আমাদের একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হচ্ছে, কিন্তু আছে কিলোমিটার পার আওয়ার। তখন আমরা কি করি, আমরা সবাই জানি আমরা এটাকে কি করব, কিলোমিটারটাকে মিটারে নিয়ে নেব এবং আওয়াজটাকে সেকেন্ডে নেব। 60 × 60 সেকেন্ড করলেই এটা 60 × 60 করলেই সেকেন্ড হয়ে যাবে। একটু যদি আমরা কাটাকুটি করে নিই, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তার মানে 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অঙ্কের প্রয়োজনে আমাদের কিন্তু কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করারও প্রয়োজন হয়। যেমন ধরো আমি বললাম, সাপোজ বললাম 36 কিলোমিটার পার আওয়ার, এখানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কিন্তু বেশি কিছু ভাববে না, সরাসরি 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে নেবে, সরাসরি 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে নেবে। দেখো কিরকম ভাবে চেঞ্জ হয়ে গেল, খুব ইজিলি আমরা কনভার্ট করে দিলাম কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড। আবার যদি উল্টোটা হয়, মানে এদিকে আসলে 5/18, যদি উল্টো দিকে আসি মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, তাহলে উল্টো রাশি দিয়ে মানে এর রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, খুব স্বাভাবিক ব্যাপার। পরীক্ষা হলে খুব গোলায় যে স্যার একটু বলে দিন না, খুব গুলিয়ে যায়, 5/18 না 18/5, 5/18 না 18/5। দেখো কোনো গোলানোর জায়গা নেই, আমি কোনখানে যাচ্ছি, বড় থেকে ছোট রাশি, বড় থেকে ছোট ইউনিট, 5/18 দিয়ে গুণ, ছোট ফ্র্যাকশন দিয়ে গুণ। আমি কোথায় আসছি, ছোট থেকে বড় ইউনিট, ছোট থেকে বড় মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, বড় ইউনিট আসছি, তো বড় ফ্র্যাকশন দিয়ে গুণ করো। কোনটা বড়, 18/5 নিশ্চয়ই বড় 5/18 থেকে। তাহলে এদিকে গেলে 5/18, উল্টো দিকে আসলে 18/5, এটাই তো কনসেপ্ট, আর কি বিশেষ কিছু ভাবনা চিন্তার দরকার নেই। দেখো এই বেসিক জায়গাগুলো মাথায় রাখলে আমরা অনায়াসে কিন্তু করে ফেলতে পারবো যে কিভাবে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, বা ধরো এখান থেকে বোটান স্ট্রিম, প্রবলেমস অন ট্রেন, রেসেস অ্যান্ড গেমস, এই বেসিক কনসেপ্ট দিয়ে কিন্তু সবগুলো চ্যাপ্টার, এই 3-4টে চ্যাপ্টার ইজিলি হয়ে যায়। ঠিক আছে, যেমন আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ। রিলেটিভ স্পিডের কনসেপ্টটা অনেকের ক্ষেত্রে একটু জটিল মনে হয়, না একদম জটিলভাবে ভাববে না। একে অপরের সাপেক্ষে গতিবেগ, আপেক্ষিক গতিবেগ। একটি ট্রেন x কিলোমিটার গতিবেগে এদিকে আসছে, x কিলোমিটার পার আওয়ার গতিবেগে, অপর ট্রেন y কিলোমিটার পার আওয়ার গতিবেগে এদিকে যাচ্ছে। দুটো দেখো অপোজিট ডিরেকশন, মাথায় ঢুকিয়ে নাও, সেক্ষেত্রে রিলেটিভ স্পিড অলওয়েজ x + y কিলোমিটার পার আওয়ার, মনে রাখতে হবে। এবার তুমি বলছো স্যার এটা মনে রাখার যদি একটু উপায় বলেন। কিছুই না, দেখো আমরা কি করছি, তুমি লোকাল ট্রেনে যাচ্ছ একটি ট্র্যাকে, তোমার পাশেরটাকে উল্টো দিক থেকে রাজধানী আসছে, কি হবে তুমি দেখবে ঝড়ের বেগে রাজধানী বেরিয়ে গেল। কেন? রাজধানীতে এত স্পিডে ছিল না যে স্পিডে রাজধানী বেরিয়ে গেল, কিন্তু হলো একটাই কারণ, তার জন্য তোমার লোকাল ট্রেনের স্পিড যেটুকুই হোক, 50 কিলোমিটার বা 60 কিলোমিটার পার আওয়ার বা 70 কিলোমিটার পার আওয়ার, সেই স্পিডটা কিন্তু রাজধানীর 130, 40, 50 যে কিলোমিটার পার আওয়ারটাই হোক তার সঙ্গে অ্যাড হয়ে গিয়ে প্রায় 200 কিলোমিটার গতিবেগে পরস্পরের সাপেক্ষে বেরিয়ে গেলে ন্যাচারালি মনে হলো রাজধানী হুশ করে বেরিয়ে চলে গেল। তো সেই কনসেপ্টটাই এই রিলেটিভ স্পিডের কনসেপ্ট, আর কিছুই না। দুটো স্পিড অ্যাড হয়ে যায়, অ্যাড হয়ে গিয়ে আমরা আপেক্ষিক গতিবেগ পেয়ে যাই যখন ডিরেকশনটা কি থাকে, যখন ডিরেকশনটা কিন্তু অপোজিট ডিরেকশন থাকে। যখন ডিরেকশনটা অপোজিট ডিরেকশন বা
বিপরীতমুখী থাকে দুটি ট্রেন। কিন্তু যেরকম যদি হয় এই ট্রেনটাও যাচ্ছে x কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এটাও যাচ্ছে y কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এর সঙ্গে তফাৎটা কি একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হবে, সেক্ষেত্রে কিন্তু RS বা রিলেটিভ স্পিড হয়ে যাবে x ডিফারেন্স y। আমি ডিফারেন্স দিলাম এই কারণেই, আমি জানি না x বেশি না y বেশি, তাই জন্য আমি মনে করলাম যে x আর y এর পার্থক্যটাই কিন্তু এদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ হবে। এবার তোমরা একটা জিনিস বোঝো যে কেন এটা মাইনাস হলো। একদিকে তোমার ট্রেন যাচ্ছে, ওই একই দিকে অপর একটি ট্রেন যাচ্ছে, তো দেখবে অনেক সময় মনে হয় একে অপরের সাপেক্ষে ট্রেনটা দাঁড়িয়ে আছে, অথচ তুমি যদি অন্য দিকে তাকাও, অন্য প্ল্যাটফর্ম বা ট্রেনটা যেদিকে আছে তার উল্টো দিকে তাকাও, দেখবে তোমার ট্রেন চলছে। তুমি দেখলে একদিকে তোমার ট্রেন চলছে আর অপর দিকে মনে হচ্ছে যে ট্রেনটা তোমার সঙ্গে যাচ্ছে, যেই দিকে একই দিকে যাচ্ছে, সেই দুটো ট্রেন পরস্পরের সাপেক্ষে দাঁড়িয়ে আছে। কেন মনে হচ্ছে? তার কারণ কোনো কারণে তোমার ট্রেনের স্পিড এবং যে ট্রেনটার কথা হচ্ছে সেই ট্রেনের স্পিড কিন্তু একই হয়ে গেছে। যেই স্পিড একই হয়ে গেছে একে অপরের সাপেক্ষে জিরো, মানে x মাইনাস এক্স করলে তো জিরোই হবে, মানে একে অপরের সাপেক্ষে অ্যাজ ইফ মনে হবে যেন দাঁড়িয়ে আছে। কিন্তু উল্টো দিকেই তাকালে তুমি দেখবে না, তোমার ট্রেন তো দাঁড়িয়ে নেই, তোমার ট্রেন তো সুন্দর চলছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু কি কনসেপ্ট, এখানে কি কনসেপ্টের জন্য মনে হলে একে অপরের সাপেক্ষে দাঁড়িয়ে আছে? কেননা যেহেতু ডিরেকশনটা একই, যেহেতু ডিরেকশনটা সেম ডিরেকশন, তাই জন্য কিন্তু কি হলো, এরা পরস্পরের সাপেক্ষে দাঁড়িয়ে আছে মনে হলো, কেননা স্পিড কিন্তু একে অপরের থেকে মাইনাস হয়ে গেছে। একই স্পিড যদি একে অপরের থেকে মাইনাস হয়, ন্যাচারালি ওটা জিরো হয়ে যাবে, আর জিরো মানেই একে অপরের সাপেক্ষে দাঁড়িয়ে আছে মনে হবে। দুটো ট্রেন যাচ্ছে, তোমার ডান দিকে ট্রেন যাচ্ছে, একে অপরের সাপেক্ষে দাঁড়িয়ে আছে মনে আছে, বাট বাদিকটা দেখবে না, বাদিক দেখলে তো গাছপালাগুলো পেছন দিকে চলে যাচ্ছে, মানে ট্রেন সামনের দিকে এগোচ্ছে। কেন মনে হলো বাদিক ডান দিক দু রকম? ডান দিকের ট্রেনটা তোমার স্পিডেই ছুটছে, তাই পরস্পরের সাপেক্ষে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, তাই না? এই তো হচ্ছে ব্যাপার, এই হচ্ছে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ, বা আপেক্ষিক গতিবেগ। এই হচ্ছে একদম বেসিক যেটুকু বললাম টাইম অ্যান্ড ডিস্টেন্স নিয়ে। আমার মনে হয় না তোমাদের এর ওপর আর কোনো প্রশ্ন আছে। জাস্ট অঙ্ক করতে করতে ক্লিয়ার করো যে কোন কোন জায়গায় প্রবলেম আসে, কোন কোন জায়গায় তুমি প্রবলেম ফেস করো, এবং কোন জায়গাগুলো তোমার কাছে ঝড়ের বেগে অঙ্ক শেষ হওয়ার জায়গা রেডি করবে। চলো চলে আসছি আমরা প্রথম অঙ্ক। দেখো কি বলছে, দুটি ট্রেনের গতির মধ্যে অনুপাত হলো 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 400 কিলোমিটার চলে 4 ঘন্টায়, তাহলে প্রথম ট্রেনের গতি কত? দেখো কিছুই করব না, আমি দেখতে পাচ্ছি দুটো ট্রেন, এই যে রেশিওটা, এটা কি রেশিও বলো? স্পিড রেশিও, তাই তো? এবার বলছে সেকেন্ড ট্রেনটা 400 কিলোমিটার যায়, সেকেন্ড ট্রেনটা 400 কিলোমিটার যায় কত ঘন্টায় বলো? 4 ঘন্টায়। তার মানে সেকেন্ড ট্রেনটা স্পিড কত? 100 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমরা পেয়ে গেলাম সেকেন্ড ট্রেনটা স্পিড, কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম 100 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটাই তো সেকেন্ড ট্রেন, 100 কিলোমিটার পার আওয়ার। তুমি বলো তো জাস্ট কত গুণ? 12.5 গুণ। আমরা সবাই জানি 8কে 12.5 দিয়ে গুণ করলে 100 পাই, একেও না 12.5 দিয়ে গুণ করে দাও। একে 12.5 দিয়ে গুণ করতে পারো, যেহেতু তফাৎটা 1, 12.5 কমিয়ে দিতে পারো, আনসার হয়ে যাবে 87.5 কিলোমিটার পার আওয়ার। অথবা তুমি 7কে 12.5 দিয়ে গুণ করো, তাতেও কিন্তু 87.5 কিলোমিটারই আসবে পার আওয়ার। ওকে, দেখো কত ইজিলি করে দেওয়া যায়, তোমার যেটা খুশি, যেটা সহজ মনে হয়। তুমি এক কাজ করতে পারো, একটা 12.5 কমিয়ে 87.5 করতে পারো, অথবা যেহেতু 12.5 গুণ 8-এর 12.5 গুণ হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, তুমি এই 7কেও 12.5 গুণ করে 87.5 কিলোমিটার পার আওয়ার করতে পারো। আমি কিন্তু কোনো ফর্মুলা ইউজ করব না, করছি না, বেসিক ছাড়া রেশিওর কনসেপ্টে আমাদের দেখো অঙ্ক হয়ে গেল। সহজ অঙ্ক ছিল, সহজে করে ফেলতে পারলাম। চলো দ্বিতীয় অঙ্কটি দেখি কিরকম বলছে। এ পার্সন ক্রসেস এ 600 মিটার লং স্ট্রিট ইন 5 মিনিট, হোয়াট ইজ দ্য স্পিড ইন কিলোমিটার পার আওয়ার? দেখো একদম যদি বেসিক বলি, সেই বেসিক লেভেলের আমি এগুলো করাচ্ছি প্রথম দিকে একটাই কারণ, তুমি আগে আত্মবিশ্বাসী হয়ে ওঠো, নিজে নিজে পারো। না স্যার যেমন সুন্দর অঙ্ক করায় বা ভালো বোঝায়, আমিও কিন্তু স্যার দারুণভাবে অঙ্ক পারি এখন। তাহলে আমি দেখতে পাচ্ছি 600 মিটার কভার করে কত সময় বলো? আমি স্পিড বার করছি, স্পিড বার করতে বলেছে 5 মিনিট। 5 মিনিট মানে হচ্ছে 5 × 60 সেকেন্ড। তাহলে আমি কি করলাম? স্পিড মানে আমরা সবাই জানি
স্পিড মানে আমরা সবাই জানি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স 600 মিটার বাই কি করলাম 5 মিনিট করে দিলাম, কিন্তু এটা করলে মিটার পার সেকেন্ড বেরোবে। যেই আমি 18/5 দিয়ে গুণ করব সঙ্গে সঙ্গে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে গেল, তাই না? এবার দেখো শূন্য কেটে দাও, 6 দিয়ে কাটো কত হচ্ছে 10, 5 দিয়ে কাটো কত হচ্ছে 2, আর তো কাটাকুটি যাচ্ছে না। 36/5 কিলোমিটার পার আওয়ার, 36/5 কিলোমিটার পার আওয়ার ইজ নাথিং বাট 7.2 কিলোমিটার পার আওয়ার। কেন বলো? 5 সাথে 35 আর 5 দুগুণে 10, 7.2 কিলোমিটার পার আওয়ার। দেখো আমরা কত ইজিলি করে ফেলতে পারলাম, তাই না? অনেক ইজিলি হলো কিনা? জাস্ট ডিস্টেন্স বাই টাইম 18/5 দিয়ে গুণ করার একটাই কারণ, এটা মিটার পার সেকেন্ড ছিল, কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে বলেছে, তাই আমরা 18/5 দিয়ে গুণ করে সরাসরি 7.2 কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলাম। আশা করি খুব সহজ, কিচ্ছু ছিল না, জাস্ট ধারণা পরিষ্কার করা, আর কিছুই না। চলে আসছি পরের অঙ্কে, কি বলছে দেখো। হাউ লং উইল এ বয় টেক টু রান রাউন্ড এ স্কোয়ার ফিল্ড অফ সাইড 35 সেন্টিমিটার। একটা স্কোয়ার যার সাইড হচ্ছে 35 মিটার, ইফ হি রানস অ্যাট দ্য রেট অফ 9 কিলোমিটার পার আওয়ার ইন সেকেন্ডস। তাহলে এই পুরোটা এখান থেকে শুরু করে, এই যে বলেছে হাউ লং উইল এ বয় টেক টু রান রাউন্ড স্কোয়ার ফিল্ড, পুরোটা রাউন্ড কাটতে মানে কত সময় নেবে ওই বয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 35 মিটার ছিল, তাই না? 35 মিটার কিন্তু সাইড, তাহলে টোটাল কতটা যেতে হবে ওই ছেলেটিকে যদি এই স্কোয়ার ফিল্ডটাকে চারিদিকে দৌড়তে হয়, কতটা যেতে হবে বলো? নিশ্চয়ই 35 ইন্টু 4। কেন বলো? একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু স্কোয়ারে কত হচ্ছে 140 মিটার। 140 মিটার কিন্তু কভার করতে হবে। এবার স্পিডটা কত? 9 কিলোমিটার পার আওয়ার। এবার একটা জিনিস বুঝবে, একটা আছে মিটার, ওটা আছে কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম বার করতে গেলে আমরা কি জানি? ডেফিনেটলি ডিস্টেন্স বাই স্পিড, কিন্তু ডিস্টেন্সটা এখানে 140, কিন্তু আমি দেখতে পাচ্ছি 9 কিলোমিটার পার আওয়ার, একে কিন্তু কনভার্ট করাটা জরুরি কোথায়? মিটার পার সেকেন্ডে। তাহলে নিশ্চয়ই আমি 5/18 দিয়ে গুণ করব। এবার 18টা রিসিপ্রোকাল হয়ে ওপরে চলে গেল, সঙ্গে সঙ্গে দেখো আমি পেয়ে গেলাম এত সেকেন্ড। কেন বলো? মিটার তো ছিলই 140 মিটার, আর 9 কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করেছিলাম, কিন্তু 18টা কি হলো? উল্টে গিয়ে ওপরে চলে গিয়ে একটা সুন্দর জায়গা তৈরি করলো, যেখানে একটা সুন্দর কাটাকুটি হবে, আমরা বুঝতেই পাচ্ছি। এক কাজ করো, কাটাকুটি করে ফেলো। কত হচ্ছে দেখে নি। প্রথমেই 9 দিয়ে এটাকে কাটতে পারো 2, তাই না? 5 দিয়ে এটাকে কাটতে পারো, কত হচ্ছে বলো? 5 2 28, তার মানে 56 সেকেন্ড। দেখো ওই ছেলেটির পার্কের চারিদিকে তোমার দৌড়াতে, ফিল্ডের চারিদিকে দৌড়াতে 35 মিটার করে যার বাহু, সময় লাগবে কিন্তু 56 সেকেন্ড। আমি দেখতে পাচ্ছি আমাদের রাইট আনসার আবার 56, মানে অপশন ডি। একদম সহজ, কিছু নেই, বেসিক থেকে অঙ্ক। দেখো পর আমি ভালো অঙ্কে আসছি। ডিফারেন্ট কনসেপ্ট, একটা ভালো অঙ্ক। কি বলছে? ট্রেনে থাকা একজন ব্যক্তি লক্ষ্য করেছেন যে তিনি 1 মিনিটে 20টি টেলিফোন পোস্ট গণনা করতে পারেন। যদি সেগুলি 50 মিটার দূরে থাকে, তাহলে সে যে ট্রেনে যাত্রা করছে সেটি কত গতিতে চলছে। খুব ইজিলি আমরা বের করতে পারি। একটা জিনিস ভাবো যে 1 মিনিটে 20টি টেলিফোন পোস্ট, কিন্তু টেলিফোন পোস্ট 20টি হতে পারে, কিন্তু দূরত্ব বা ডিস্টেন্স কত যাবে? 20টি টেলিফোন পোস্ট কভার করতে গেলে তোমাকে কিন্তু 19টা গ্যাপ পেরোতে হবে, তাই না? 19টা গ্যাপ পেরোতে হবে। তাই 19টা গ্যাপ দেখে নাও, 20টি টেলিফোন পোস্ট মানে 19টি গ্যাপ, প্রত্যেকটি গ্যাপ 19টি গ্যাপ পেরোতে হবে, রাইট? কিন্তু প্রত্যেকটি গ্যাপ মানে প্রত্যেকটা টেলিফোন পোস্টের মাঝখানে ডিস্টেন্স কিন্তু 50 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত কভার করতে হবে? টোটাল ডিস্টেন্স কত কভার করতে হবে একটু বলো? নিশ্চয়ই 19 × 50, তাই না? এত মিটার টোটাল কভার করতে হবে, কিন্তু এত মিটার কভার করছে 1 মিনিটে। তাহলে স্পিড কত? স্পিড ডেফিনেটলি 19 × 50 ডিভাইডেড বাই 60, এটা বেরিয়ে গেল এত মিটার 1 মিনিটে, তাই 60 সেকেন্ডে ধরলাম। তাহলে এত ডিস্টেন্স এত সময় কভার করছে। আমরা দেখে নিই সেক্ষেত্রে
স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। দেখো জেনারেলি তাই বার করতে হয়। আমরা কি করব, এটা মিটার পার সেকেন্ড ছিল, 18/5 দিয়ে গুণ করব। যেহেতু কিলোমিটার পার আওয়ার বড় ইউনিটে কনভার্ট করতে হচ্ছে, তাই বড় ফ্র্যাকশন নেওয়াটা জরুরি। দেখো এটা কেটে গেল, 5 দিয়ে এটা কাটলাম, 6 দিয়ে 18কে কাটলাম 3, 3 19 57, 57 কিলোমিটার পার আওয়ার আমাদের কিন্তু স্পিড বেরিয়ে গেল। কার স্পিড বেরিয়ে গেল? ট্রেনটির স্পিড বেরিয়ে গেল। তো অপশন, রাইট অপশন 57 কিলোমিটার পার আওয়ার। অপশন সিটাকে একটু চেঞ্জ করলাম, 57 কিলোমিটার পার আওয়ার। সব থেকে বড় কথা দেখো, 19-এর মাল্টিপল তো হতেই হবে, 19-এর মাল্টিপল একটাই ছিল না, তাই প্রথমেই দেখে বুঝে গিয়েছিলাম সঠিক অপশন নেই। কিছু যায় আসে না, তুমি অঙ্কটা ভালো করে শিখে নাও, যেই অঙ্কটা কিন্তু পরীক্ষা হলে দারুণভাবে কাজে লাগবে। এই কনসেপ্ট ডিস্টেন্স বের করতে গিয়ে আমাকে গ্যাপ আমি দেখলাম 19টা পাচ্ছি, প্রত্যেকটা গ্যাপ 50 মিটার করে, তাহলে 19 × 50/60 করলে মিটার পার সেকেন্ড। যেই 18/5 দিয়ে গুণ করলাম, কারণ বড় ইউনিটে যাব, বড় ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে, যেই 18/5 দিয়ে গুণ করলাম সঙ্গে সঙ্গে কিন্তু দেখো কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে গেল। এটাই চাইছিল যে ট্রেনের স্পিডটি কত। ট্রেনের স্পিড হচ্ছে 57 কিলোমিটার পার আওয়ার। ওকে, একদম ক্লিয়ার। আশা করি কনসেপ্ট আস্তে আস্তে রেডি হচ্ছে, একটু দেখে নাও কি বলছে। এ ম্যান কভার্ড এ সার্টেন ডিস্টেন্স অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার and comes back at the speed of 40 কিলোমিটার পার আওয়ার. Find the average speed of the man during the whole journey. তোমাদের অ্যাভারেজ স্পিড দিয়ে অবশ্যই শুরুতেই বলতাম আমি, যাই হোক একটা অঙ্ক যখন পেয়ে গেছি অ্যাভারেজ স্পিডটা আমি এখানে ছোট্ট করে বলে নিই। কিছুই না, দেখো গড় গতিবেগ। গড় গতিবেগ আমরা কাকে বলি? কোনো ফর্মুলা আমরা ইউজ করব না, তবুও এই ফর্মুলাটা তোমার জেনে রাখা উচিত, কেননা গড় গতিবেগের ক্ষেত্রে আমাদের লাগবে বেসিক ফর্মুলা, এক্সট্রা কোনো ফর্মুলা না। মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট গৃহীত সময়, ডিভাইডেড বাই মোট গৃহীত সময়। এই তো হচ্ছে তোমার গড় গতিবেগের নিয়ম। মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট গৃহীত সময়। কিন্তু দেখো এগুলো করার আগে আমাদের কাছে তো কোনোভাবে ডিস্টেন্স কিছু নেই, সময়টাও এখানে কিছু বলেনি, শুধু গতিবেগ বলে দিয়েছে, শুধু গতিবেগ বলে দিয়েছে। কি বলেছে? 50 কিলোমিটার গতিবেগ আর 40 কিলোমিটার, 50 কিলোমিটার গতিবেগে যাওয়া এবং 40 কিলোমিটার গতিবেগে ফিরে আসা। কিভাবে জানো আমি করব অঙ্কগুলো? তোমরা জানো অনেকেই, তবু আমি একবার বলে দিই, এদের লসাগু নিয়ে নেব। 50 আর 40-এর লসাগু কত? 50 আর 40-এর লসাগু পেলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। ধরলাম 50 আর 40-এর লসাগু 200 কিলোমিটার। আচ্ছা বলো তো 50 কিলোমিটার গতিবেগে যেতে সময় কত লাগবে? নিশ্চয়ই 4 ঘন্টা, তাই না? যদি ডিস্টেন্সটা 200 কিলোমিটার হয়। আচ্ছা বলো তো 40 কিলোমিটার গতিবেগে যেতে কত সময় লাগবে? নিশ্চয়ই 5 ঘন্টা। তাহলে আমরা কি পেতে পারি? আমরা কিন্তু এইবার চলে আসছি আপেক্ষিক গতিবেগ। টোটাল ডিস্টেন্স কত যাচ্ছে বলো? গেল 200, নিশ্চয়ই ফিরছে 200। টোটাল সময় কত নিচ্ছে? যাওয়ার সময় 4 ঘন্টা, ফেরার সময় 5 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন আমরা যদি করে ফেলি 400/9, এত কিলোমিটার পার আওয়ার কিন্তু আমাদের বেরিয়ে গেল অ্যাভারেজ স্পিড। এত কিলোমিটার পার আওয়ার যে অ্যাভারেজ স্পিড বেরোলো কত হচ্ছে বলো? যদি আমরা একটু কাটাকুটি তো যাবে না, জাস্ট ভাগ করে আনসার আসবে। তুমি বুঝতেই পারছো অপশানে মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ অবশ্যই আছে। 4 দিয়ে করলে কত হচ্ছে? 4 নং 36, আবার শূন্য থাকছে, আবার 4, তার মানে তুমি দেখতেই পাচ্ছ 44.4 কিলোমিটার পার আওয়ার আমাদের অ্যাভারেজ স্পিড। তার মানে অপশন এ একদম সঠিক আনসার। অপশন এ একদম সঠিক আনসার। দেখো এখানেও কিন্তু আমি বেসিক ফর্মুলার বাইরে কোনো ফর্মুলা ইউজ করলাম না। বেসিক ফর্মুলা ছিল টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। আমিও তাই করলাম, গেল 200, ফিরলে 200, যেতে 4 ঘন্টা, ফিরতে 5 ঘন্টা। টোটাল ডিস্টেন্স এটা, টোটাল টাইম এটা। দেখো আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম, অ্যাভারেজ স্পিড পেয়ে গেলাম। এখনো পর্যন্ত 5টি অঙ্ক করলাম, কোনো ফর্মুলা ইউজ করেছি? করিনি। বেসিক ফর্মুলার বাইরে কোনো ফর্মুলার দরকার নেই, কোনো এক্স ধরার দরকার নেই। এই ভরসার জায়গাটা আগে রাখো। পুরোটাই কনসেপ্টের উপর ডিপেন্ড করে, কিভাবে তুমি করছো তার উপর ডিপেন্ড করে। খেয়াল করো কি বলছে। একই জায়গা থেকে শুরু করে দুটি ছেলে যথাক্রমে 5 কিলোমিটার এবং 5.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটে। একে অপর দিকে হাঁটলে তাদের মধ্যে 8.5 কিলোমিটার দূরত্বের তফাৎ হতে কত সময় লাগবে?
ঠিক আছে, তাহলে দুজন বয় স্টার্টিং ফ্রম দ্য সেম প্লেস, একই জায়গা থেকে কিন্তু তোমার জায়গা দিশা শুরু করলো, রওনা দিল। তাহলে বলছে দে টেক টু বি 8.5 কিলোমিটার অ্যাপার্ট ইফ দে ওয়াক ইন দ্য অপোজিট ডিরেকশন। মানে দেখো কিরকম বলতে চাইছে, এখান থেকে এদিকে যাচ্ছে একটি ছেলে, এখান থেকে এদিকে যাচ্ছে একটি ছেলে, এদের মধ্যে ডিস্টেন্স হতে হবে কত জানো, 8.5 কিলোমিটার। ধরো এখানে এসে দাঁড়ালো এবং এখানে এসে দাঁড়ালো, এই ডিস্টেন্সটা হয়ে গেল 8.5 কিলোমিটার। সেটা হতে কত সময় লাগবে তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথমেই যদি আমরা ভাবি, ও আচ্ছা দুজন দুদিকে যাচ্ছে তাই না, তার মানে যেমনটি বলেছিলাম আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কি হবে, ন্যাচারালি রিলেটিভ স্পিড অ্যাড হবে। দেখো তো 5 প্লাস 5.5 রিলেটিভ স্পিড অ্যাড হয়ে গেল। রিলেটিভ স্পিড অ্যাড হলে কি হবে, রিলেটিভ স্পিড অ্যাড হলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 10.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 10.5 কিলোমিটার পার আওয়ার। দেখো যদি অপোজিট ডিরেকশনে যায় তাহলে রিলেটিভ স্পিড এটা হবে, এবং এটা যদি রিলেটিভ স্পিড হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশান ঠিকঠাক নেই, অপশান কিন্তু সেই অনুযায়ী হবে না। কাজেই আমরা বলতেই পারি একই জায়গা থেকে, সেম প্লেস থেকে তারা স্টার্ট করলো, কিন্তু ডিরেকশনটা সেম করে দাও, তবে গিয়ে অঙ্কটা আনসার আমরা সুন্দর পেয়ে যাব। তাহলে ডিরেকশনটা অপোজিট যদি হয় রিলেটিভ স্পিড এটা হবে, কিন্তু ডিরেকশনটা যদি সেম হয় রিলেটিভ স্পিড কি হবে, ডেফিনেটলি বড়টি থেকে ছোটটি মাইনাস করব, কত হয়ে যাবে বলো, কত হয়ে যাবে 0.5 কিলোমিটার পার আওয়ার, তাই না? আপেক্ষিক গতিবেগ যখন ডিরেকশনটা সেম না হলে অপশন মিলবে না, এখানে সেম বলা উচিত ছিল, অপোজিট অঙ্কে কোনোভাবে হয়ে গেছে, দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের টাইম কত লাগবে, ডিস্টেন্স কত তৈরি করতে হবে। তার মানে দেখো আসল ছবিটা কি, এটা তো হতে পারতো, আসল ছবিটা কিন্তু এখান থেকে দুজনে একই দিকে যাত্রা শুরু করেছে, একজনের গতিবেগ 5.5, আরেকজনের গতিবেগ 5, তো তাদের মধ্যে রিলেটিভ স্পিড পেয়ে গেলাম। ডিস্টেন্স তৈরি করতে হবে কত, 8.5 কিলোমিটার। তাহলে 8.5 কিলোমিটার ডিস্টেন্স যদি তৈরি করতে হয়, কত রিলেটিভ স্পিড দেখো, 0.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে হাফ দিয়ে যদি আমরা 8.5 কে করি, প্রথমেই পয়েন্ট তুলে দাও, ঠিক আছে, হাফ দরকার নেই, 5 দিয়ে 85 কে কাটো 17, তার মানে সময় লাগবে কিন্তু 17 ঘন্টা। তাহলে ডিরেকশনটা কি হতে হবে, ডিরেকশনটা অবশ্যই সেম হতে হবে। সেম, আমি দুটোই আলোচনা হয়ে গেল, তাহলে আমাদের যদি ডিরেকশনটা সেম হয় তাহলে সময়টা 17 ঘন্টা, আর যদি ডিরেকশনটা অপোজিট হয় তাহলে কিন্তু অনেক কম সময় লাগবে, সেটা তোমরা বুঝতেই পারছো, সময়টা অনেকটা কিন্তু কম লেগে যাবে, রাইট, সময়টা অনেকটা কম লেগে যাবে, এত সময় লাগার কথাই নয় সেক্ষেত্রে। বোঝা গেল, একদম পরিষ্কার, কোনো সমস্যা নেই। এই অঙ্কে ডিরেকশনটা সেম করে দিলে রাইট আনসার অবশ্যই 17 আওয়ার্স, কেননা দেখো অপোজিট হলে কিন্তু রিলেটিভ স্পিড অ্যাড হলে এটা দিয়ে তুমি যদি এটাকে ডিভাইড করো, এবার আনসার শুড বি লেস দেন 1। পরিষ্কার বোঝা গেল, দুরকমই হতে পারে, আমি একরকম ভাবে দেখিয়ে দিলাম, আনসারটা মেলানোর জন্য আমি সেম ডিরেকশন করে দিলাম। চলো নেক্সট দেখো, সেম টাইপ ইজ সাম। এ ম্যান in a train noticed that he can count 41 telephone posts in 1 minute if they are known to be 50 meters apart. দেখে নাও, then at what speed is the train traveling? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। সিমিলার অঙ্ক আজকে করিয়েছি, আমি ইচ্ছে করে সেম টাইপের সাম আনবো মাঝে মাঝে তোমাদের হোমওয়ার্ক দেওয়ার জন্য। তোমরা কিন্তু অবশ্যই শিওরলি কমেন্টে আনসার করবে এই অঙ্কটার কোনটা হবে, 60, 100, 110 নাকি 120। মনে রাখবে, এটা থাকলো আমাদের হোমওয়ার্ক। দেখে নাও, এবার একটু ডিফারেন্ট টাইপ যাব, যেরকম করলাম চামুন্ডি থেকে বেরিয়ে। দেখো কি বলছে, x is 25% faster than y, then what time will it take to travel distance which y travel in 25 minutes? তাহলে দেখো x বলছে 25% ফাস্টার, তাহলে আমরা যদি একটা জিনিস দেখি, 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4। 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4। তার মানে যদি y এর স্পিড 4 হয়, x ফাস্টার, তার মানে x এর স্পিড হবে কত, 5। খেয়াল করো তো, যদি y এর স্পিড 4 হয়, যেহেতু 4 এ 1 বেশি x,
তাহলে 4 থেকে 1 বাড়িয়ে দিলেই এক্স স্পিড পেয়ে যাব। তার মানে এটাকে কি আমরা বলতে পারি না স্পিড রেশিও? দারুণভাবে বলতে পারি। তাহলে টাইম রেশিও কত হবে বলো? আমরা তো শিখেছি টাইম রেশিও আর স্পিড রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল। জাস্ট উল্টো করে দাও, সঙ্গে সঙ্গে আমরা টাইম রেশিও পেয়ে গেলাম, রাইট? এবার দেখো, এবার বলছে ওয়াই যেটি 25 মিনিটে যায়, তার মানে এটা হয়ে গেল 25 মিনিট টাইম। তুমি দেখো তো 5 কত গুণ 25? ডেফিনেটলি তোমরা দেখতে পাচ্ছ 5 গুণ। তাহলে একেও কিন্তু আমরা 5 গুণ করে দিই। কেন 5 গুণ করব? কেননা যদি একে 5 গুণ করতে হয়, রেশিওটাকে সেম রাখার জন্য একেও 5 গুণ করো, সঙ্গে সঙ্গে আমরা আনসার পেয়ে যাব 20 মিনিট। তাহলে 25 মিনিটের জায়গায় লেগে যাচ্ছে কিন্তু 20 মিনিট। কার? এক্স এর। তাহলে আমাদের রাইট আনসার অবশ্যই 20 মিনিট। তার মানে যে দূরত্বটি ওয়াই 25 মিনিটে কভার করবে, সেটি কিন্তু এক্স কভার করবে মাই ডিয়ার স্টুডেন্টস 20 মিনিটে। দেখো কি করলাম আমরা, কোন জায়গাটায় খাতা পেন দরকার, কোনো দরকার নেই কিন্তু। এইভাবে আস্তে 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 বিষয়গুলো ক্লিয়ার করো। একদিন না একদিন দেখবে সত্যিই তুমি খাতা পেন ছাড়া করছো, নিজের ওপর ভরসা আস্তে আস্তে বাড়বে। দেখে নাও নেক্সট সাম। দেখো একটু অন্য টাইপের সাম। কি বলছে? এ ট্রেন ট্রাভেল অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 100 কিলোমিটার পার আওয়ার, স্টপিং ফর 3 মিনিটস আফটার এভরি 75 কিলোমিটার। প্রতি 75 কিলোমিটার অন্তর অন্তর 3 মিনিট করে দাঁড়াচ্ছে। লং ডিস্টেন্স যাচ্ছে, তারপর 3 মিনিট দাঁড়াচ্ছে। হাউ লং ডিড ইট টেক টু রিচ ইটস ডেস্টিনেশন 600 কিলোমিটার ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট? তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে 600 কিলোমিটার যেতে এইভাবে, যে প্রতি 75 কিলোমিটার অন্তর অন্তর 3 মিনিট করে রেস্ট নেবে, এইভাবে যেতে তার কত সময় লাগবে? এবার যখনই তুমি এই অঙ্ক করছো, তখন চিন্তা ভাবনাটা এইরকম রাখো যে যদি কোনো রকম ভাবে সে না দাঁড়াতো, তাহলে টাইম কত লাগতো 600 কিলোমিটার যেতে 100 কিলোমিটার গতিবেগে। স্ট্রেট দেখো 6 আওয়ার্স, তাই না? জাস্ট দুটো শূন্য কেটে দিয়ে আমরা কত পেয়ে যাচ্ছি? 6 আওয়ার্স। যেই দেখলাম যে 6 আওয়ার্স আমার টাইম লাগছে, কোনো রকম না দাঁড়িয়ে এবার আসি যে কতবার দাঁড়াতে হবে। 600 কিলোমিটারের মধ্যে 75 কিলোমিটারের গ্যাপ কতবার আছে? আমি দেখতে পাচ্ছি 75 দুগুণে 150, 150 4 গুণ হচ্ছে তোমার 60। তাহলে আলটিমেটলি 8 গুণ, মানে কাটাকুটি করলে 8টা গ্যাপ হচ্ছে। কিন্তু শেষবার কি দাঁড়াবে? না, শেষবার তো দাঁড়াতে হয় না। তাহলে সব মিলিয়ে দাঁড়াবে কবার? সব মিলিয়ে দাঁড়াবে 7 বার। তাহলে তুমি দেখো শুরু করার পর শেষবার গিয়ে আর দাঁড়াবে না, তাই সেই টাইমটা কোনোভাবে কাউন্ট হয় না। কাউন্ট হবে 7 বার টাইম। 7 বার দাঁড়ানোর সময় প্রতিবার 3 মিনিট করে। আমি এক লাইনেই দেখিয়ে দিলাম। টোটাল কিন্তু দাঁড়ানোর সময় বা রেস্ট নেওয়ার সময় বা স্টপিং টাইম বলতে পারো টোটাল 21 মিনিট। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথমেই 6 ঘন্টা লেগে গেছিল, তাই না? তারপরে টোটাল স্টপিং টাইম 21 মিনিট। তাহলে টোটাল টাইমটা অ্যাজ এ হোল টোটাল টাইম কত? যাওয়া দাঁড়ানো সবকিছু মিলিয়ে ডেফিনেটলি 6 ঘন্টা 21 মিনিট। দেখো এই 6 ঘন্টা 21 মিনিট টোটাল টাইম যে লাগলো, সেটা কিন্তু শুধুমাত্র যাওয়ার টাইম নয়, যাওয়ার টাইম তো 6 ঘন্টা, স্টপিং টাইম কিন্তু 7 বার, প্রতিবার 3 মিনিট করে। প্রতিবার 3 মিনিট করে হলে দাঁড়াবে কতক্ষণ সময়? 21 মিনিট। 6 ঘন্টা তো ছিলই, সঙ্গে আরো 21 মিনিট। দেখো তো আমরা 100% ক্লিয়ার করতে পারলাম কিনা? পারতেই হবে, এইভাবে ভাবতেই হবে, কোনো জটিলতা নেই, একদম বেসিক যেটা তুমি শিখেছো ছোটবেলা, সেগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। দেখো চলে আসলাম আরেকটা ভাইটাল অঙ্কে, সেন্ট্রাল লেভেলে এই অঙ্ক বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। কি বলছে একটু দেখে নাও। এ ক্যারেজ ড্রাইভিং ইন এ ফগ, ঠিক আছে, passes a man who was walking at the rate of 6 kilometer per hour in the same direction। বলছে 6 কিলোমিটার গতিবেগে যাচ্ছে এরকম একটি মানুষকে ওই ঘোড়া বা গরুতে টানা গাড়িটা ক্রস করলো কুয়াশার মধ্যে। হি কুড সি দ্য ক্যারেজ ফর 8 মিনিট। সেই ব্যক্তি কিন্তু 8 মিনিট ধরে ক্যারেজটিকে দেখতে পেল। অ্যান্ড ইট ওয়াজ ভিজিবল টু হিম আপ টু এ ডিস্টেন্স অফ 200 মিটার। ক্যারেজটি তাকে ছাড়িয়ে গেল, 200 মিটার পর্যন্ত দেখা গেল। তারপর আর দেখা গেল না। কেন দেখা গেল না? কুয়াশাতে ঢেকে গেল গাড়িটি, কুয়াশা পড়েছে রাস্তায়, তাই সম্পূর্ণটা দৃশ্যমান হচ্ছে না। বাট যতটুকু হলো সেটা 200 মিটার পর্যন্ত হলো, তারপর আর দেখা গেল না। হোয়াট ওয়াজ দ্য স্পিড অফ দ্য ক্যারেজ? তবে তোমায় বলতে হবে ক্যারেজের স্পিডটি কত ছিল, যেখানে মানুষটির স্পিড, তার হাঁটা স্পিড 6 কিলোমিটার প্রতি ঘন্টা।
কিভাবে ভাববে একটু অন্যরকম বলি, কোনো রকম রিলেটিভ স্পিডে না গিয়ে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো মানুষটি 6 কিলোমিটার যায় প্রতি ঘন্টা, তার মানে 60 মিনিটে মানুষটি কতটা যায়? মানুষটি বা ম্যান 60 মিনিটে কতটি যাচ্ছে? ডেফিনেটলি দেখো 6000 মিটার। আমরা বলতে পারছি 6 কিলোমিটারকে 6000 মিটার, ইজিলি বলতে পারছি। তাহলে তুমি বলো, 0 0 তো কেটে গেল, 6 দিয়ে কাটতে পারো 1, 6 দিয়ে কাটলে 100, তাহলে 1 মিনিটে কতটা যাচ্ছে? 100 মিটার। এরকমই 8 মিনিটে, এই যে 8 মিনিটে মানুষটা কতটা যায় দেখতে চাইছি। 8 মিনিটে মানুষটা কিন্তু যাবে 800 মিটার। দেখো খুব সহজেই আমরা বলতে পারছি 8 মিনিটে মানুষটি কিন্তু কভার করবে 800 মিটার। কিন্তু এই ক্যারেজে 8 মিনিট, এই ক্যারেজ 8 মিনিটে তো 800 মিটার যাবে না, তাহলে তো সে 200 মিটার এগিয়ে থাকতে পারতো না। সে ডেফিনেটলি তাকে সে 200 মিটার দূরত্ব পর্যন্ত দেখা গেল, মানুষটিও যাচ্ছে ক্যারেজটিও যাচ্ছে, কিন্তু 200 মিটার দূরত্ব পর্যন্ত দেখা গেল। তার মানে আমরা নিশ্চিত ক্যারেজটি মানুষটির থেকে 200 মিটার দূরে চলে গেছে এই সময়ে। তার মানে ক্যারেজটি কত মিটার গেল? ক্যারেজটি গেল কিন্তু 800 প্লাস 200 1000 মিটার, মানে 1 কিলোমিটার। কেন কিলোমিটারে নিলাম? স্পিডটা কিন্তু কিলোমিটার পার আওয়ারেই বার করতে বলেছে। তাহলে 8 মিনিটে যে 1 কিলোমিটার যায়, সে 60 মিনিটে কতটা যাবে বলো? নিশ্চয়ই 1/8 ইন্টু 60। কত? 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো 15, তার মানে 15/2 মানে হচ্ছে 7.5 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি যে ক্যারেজটি 60 মিনিটে 7.5 কিলোমিটার যায়। তাহলে ক্যারেজটি স্পিড কত? ডেফিনেটলি 7.5 কিলোমিটার পার আওয়ার। দেখো তো কনসেপ্টটা দেখো, আমরা অনেকভাবে করতে পারতাম, এক্স ধরতে পারতাম, রিলেটিভ স্পিড অ্যাপ্লাই করতে পারতাম, অনেকভাবে করতে পারতাম, কিন্তু এইটা প্রায় ভিজুয়ালাইজ করে করা যায়। 60 মিনিটে যে 6000, সে 8 মিনিটে 800, ক্যারেজ 8 মিনিটে আরো 200, মানে 1000 মিটার, মানে 1 কিলোমিটার। যে 8 মিনিটে 1 কিলোমিটার যায়, সে 60 মিনিটে 7.5 কিলোমিটার যাবে। ইজিলি বলে দেওয়া যায়। এটার জন্য কিন্তু বিরাটভাবে কিছু বিরাট কনসেপচুয়াল জায়গা রেডি করার দরকার নেই, সিম্পল অ্যাপ্রোচ। দেখো কত সহজে আমরা কিন্তু বের করে ফেললাম। এই ভাবনা চিন্তাগুলো যদি তোমার মাথায় চটজলদি চলে আসে, একদম যদি ক্লিক করে, তাহলে কিন্তু আমার মনে হয় না কোনো টেনশনই থাকবে এই ধরনের অঙ্কে নিয়ে। চলে গেলাম পরের অঙ্কে। দেখো খুব কমন সাম, বারবার সেন্ট্রাল স্টেট সমস্ত লেভেল পরীক্ষায় আসে। মোস্ট ইম্পর্টেন্ট সাম, দেখো তো মোস্ট ইম্পর্টেন্ট সাম বলতে পারি আমরা এই অঙ্ককে। কি বলছে? রাম ইজ ওয়াকিং অ্যাট এ স্পিড অফ 15 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচেস হিজ স্কুল 20 মিনিট লেট। ওকে, নেক্সট টাইম হি ইনক্রিজেস হিজ স্পিড বাই 5 কিলোমিটার পার আওয়ার, মানে 15 বদলে 20 হয়ে গেল, বাট স্টিল হি ইজ লেট বাই 10 মিনিট। ওকে, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ স্কুল ফ্রম হিজ হাউস। তাহলে প্রথমে গতিবেগটা ছিল, দেখো যদি আমরা স্পিড রেশিওতে আসি, প্রথমে গতিবেগটা ছিল 15 কিলোমিটার, তাই না, পার আওয়ার। পরে গতিবেগটা 5 বাড়লো, 15-এর সঙ্গে 5 বাড়লে খুব ইজিলি আমরা বলতে পারছি 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কি রেশিও? স্পিড রেশিও। একটু ছোট করি, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও কত হবে বলো? টাইম রেশিও সবসময় উল্টায়, তাহলে 4:3 আমরা বলতেই পারি টাইম রেশিও, তাই না? এবার তুমি দেখো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একবার 20 মিনিট লেট, একবার 10 মিনিট লেট। যদি এরকম হয়, যদি আমরা আমাদের স্কুল টাইমটার সঙ্গে একটু বিচার করি, আমরা ছোটবেলা স্কুলে পৌঁছাতাম 11টার মধ্যে, তাই না? প্রথমে বলছে 20 মিনিট লেট, 20 মিনিট লেট মানে পৌঁছাবে কটায়? 11টা 20-তে। পরে বলছে না, 20 মিনিট লেট নয়, গতিবেগ বাড়ানোতে সে কিন্তু 10 মিনিট লেট করছে শুধুমাত্র। তাহলে কটা বাজবে বলো? নিশ্চয়ই 11টা 10। এবার আমার এটা লেখার একটাই উদ্দেশ্য ছিল যে এই দুটো টাইমের মধ্যে গ্যাপ কত? ডেফিনেটলি 10 মিনিট। এইটা বোঝানোর জন্যই কিন্তু আমি তোমাদের একটা টাইম এক্সাম্পল নিয়ে করলাম, না হলে বলার কোনো দরকার নেই। দুটোই লেট, একটা 20 মিনিট, অপরটা 10 মিনিট, তার মানে ওই দুটো টাইমের পার্থক্য মাইনাস করতে হবে। যদি একটা লেট আর একটা আর্লি থাকতো তাহলে কিন্তু প্লাস করতাম, যদি একটা আর্লি একটা লেট থাকতো তাহলে প্লাস করতাম। যদি দুটোই লেট মাইনাস করতে হবে, দুটোই আর্লি মাইনাস করতে হবে। যেমন এখানে দুটোই লেট ছিল তাই মাইনাস করলাম। দেখো তো তাহলে রেশিওর তফাৎটা 1, সেটাই অঙ্কে কত মিনিট বলছে? সেটাই অঙ্কে 10 মিনিট বলছে। আচ্ছা, 1 রেশিওটা যদি 10 মিনিট হয় তাহলে খুব ইজিলি 3 রেশিওটা 30 মিনিট। তাহলে খুব ইজিলি 3 রেশিওটা 30 মিনিট। 30 মিনিট মানে আমরা কত বলতে পারি? হাফ আওয়ার বলতে পারি। 30 মিনিট মানে আমরা হাফ আওয়ার বলতে পারি। এবার যদি ডিস্টেন্সটা বের করতে হয়, স্কুলের ডিস্টেন্স,
সেক্ষেত্রে বলো তো এই হাফ আওয়ার সময় লাগছে কত গতিবেগে আসাতে? 20 কিলোমিটার গতিবেগে আসাতে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম করে দাও, ডেফিনেটলি আমরা পেয়ে গেলাম স্কুলের দূরত্ব 10 কিলোমিটার। স্কুলের দূরত্ব দেখো 10 কিলোমিটার, কত ইজিলি বের হয়ে গেল, তাই না? তাহলে দেখো আমি আবার বলছি, কোনো রকম ফর্মুলা ইউজ করার দরকার নেই। বিভিন্ন সময় এই অঙ্ক বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় ফর্মুলায় বলা থাকে, তোমরা ফর্মুলাতে যেও না, পরীক্ষায় ফর্মুলা মনে না পড়ার চান্স অনেক বেশি মনে পড়ার থেকে, ঠিক আছে? সেই জন্য আমি বারবার বলছি স্পিড রেশিও 15:20 কেটে কুটে 3:4 করে দিলাম, উল্টে দিলাম টাইম রেশিও, সময়ের পার্থক্য 1, সেটাই 10 মিনিট বোঝাচ্ছে, ইজিলি বুঝতে পারছি। তাহলে 3 রেশিওটা 30 মিনিট, মানে হাফ আওয়ার 20 কিলোমিটার গতিবেগে যাওয়া মানে 10 কিলোমিটার ডিস্টেন্স তৈরি হওয়া, ওটাই বাড়ি এবং স্কুলের দূরত্ব, তাই না? আশা করি খুব ইজিলি তোমরা বুঝলে। যদি না বুঝে থাকো আরেকবার ভিডিওটা কাইন্ডলি দেখো, একবার বলবো খুব ইজিলি বুঝে গেলে আর কিন্তু খুব বেশি টেনশন করতে হবে না। এবং এই সংক্রান্ত কোনো রকম কনফিউশন থাকলে কমেন্টে কিন্তু মানে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যেও না, কেননা এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার আসছে। দেখো আরেকটি অঙ্কে চলে আসলাম, কি বলছে অঙ্কটি একটু দেখে নিই তো। বলছে এ হেয়ার স্টার্টস টু রান 12 km/h when a dog 100 meters off। একটি খরগোশ ডগটি থেকে 100 মিটার দূরে ছিল। আফটার হাফ এ মিনিট, বলছে ঠিক 30 সেকেন্ড, হাফ মিনিট মানে 30 সেকেন্ড, 30 সেকেন্ড পরে কি করলো? আফটার হাফ এ মিনিট দ্য ডগ সিজ হেয়ার অ্যান্ড পারসিউস অ্যাট 16 km/h। তাহলে একটা জিনিস বোঝো যে হেয়ারটা কি করলো? 100 মিটার দূরত্ব প্রথমেই দূরে ছিল, তারপর 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রওনা দিল, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই রওনা দেওয়ার 30 সেকেন্ড পরে কুকুরটি তাকে দেখতে পেল, খরগোশটিকে, কুকুরটা ধাওয়া করলো। সেক্ষেত্রে কতক্ষণ পরে খরগোশটি কুকুরটির হাতে ধরা পড়বে? তাহলে প্রথমেই 100 মিটার এগিয়ে ছিল, তাই না? আবার 12 কিলোমিটার গতিবেগে কতটা গেল? 30 সেকেন্ড গেল। তাহলে হেয়ার দেখো 12 কিলোমিটার গতিবেগ মানে 5/18 দিয়ে গুণ করো, মিটার পার সেকেন্ড, 30 সেকেন্ড, হাফ এ মিনিট মানে 30 সেকেন্ডে কতটা যাবে আমরা একটু দেখে নিই। 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 10, তার মানে 5 দুগুণে 10, 10, আরো 100 মিটার এগিয়ে গেল। তাহলে সব মিলিয়ে হেয়ারটি কত যেন এগিয়েছিল? প্রথমেই 100 মিটার এগিয়েছিল, আরো 100 মিটার দৌড়ে এগিয়ে গেল, মানে সব মিলিয়ে 200 মিটার এগিয়ে রইল। সব মিলিয়ে 200 মিটার এগিয়ে রইল। এই 200 মিটার কভার করতে হবে, এই 200 মিটার কভার করতে হবে কুকুরটিকে, হেয়ারটিকে ধরার জন্য। তাহলে তুমি বলো আমরা টাইম মানে কি জানি? নিশ্চয়ই ডিস্টেন্স বাই স্পিড। স্পিড অবশ্যই রিলেটিভ স্পিড হবে। কেন রিলেটিভ স্পিড হবে? তার কারণ খরগোশটি যেদিকে দৌড়াচ্ছে কুকুরটি নিশ্চয়ই সেদিকেই দৌড়াবে। তার মানে 4 km/h আমরা কি পেয়ে গেলাম? রিলেটিভ স্পিড পেয়ে গেলাম। 4 × 5/18 করবো, 18টা রিসিপ্রোকাল হয়ে ওপরে চলে গেল। 5/18 করবো, 18টা রিসিপ্রোকাল হয়ে ওপরে চলে গেল। একটু কাটাকুটি করো, 4 × 5 = 20, কাটলে 10, তার মানে আমি দেখতে পাচ্ছি 180 সেকেন্ড। যেহেতু মিটার পার সেকেন্ডে নিয়ে এসেছিলাম, টাইমটা অবশ্যই সেকেন্ডে আসবে। 180 সেকেন্ড মানে আমরা 3 মিনিটও বলতে পারি, কেননা 60 দিয়ে যদি ভাগ করো এটা অবশ্যই 3 মিনিটও আসবে। এবার দেখিনি আমরা অপশন, দেখো অপশন সেকেন্ডে আছে, সেক্ষেত্রে 180 সেকেন্ডই আমাদের আনসার হবে। সেক্ষেত্রে 180 সেকেন্ডই আমাদের আনসার হবে। কি এক্সট্রা ভাবলাম? এক্সট্রা কিছু ভেবেছি না, যেটুকু বেসিক বলেছি সেইটুকুই ভাবনা চিন্তার মধ্যে রেখেছি, তাই না? প্রথমে 100 মিটার এগিয়ে গেল হেয়ার, প্রথমে 100 মিটার এগিয়ে ছিল, আরো 100 মিটার এগিয়ে গেল, সব মিলিয়ে 200 মিটার এগিয়ে গেল। সেক্ষেত্রে হেয়ারটিকে ধরতে গেলে ডগটিকে কি করতে হবে? 200 মিটার কি করতে হবে? কভার করতে হবে। এই 200 মিটার কভার করবে নিশ্চয়ই রিলেটিভ স্পিডে, কেননা কুকুরটি যখন তাড়া করবে হেয়ারটি তার দাঁড়িয়ে নেই, হেয়ারটিও দৌড়াবে। সেক্ষেত্রে রিলেটিভ স্পিড 4 km/h, 5/18 দিয়ে গুণ করলাম, 18টা রিসিপ্রোকাল হয়ে ওপরে চলে গেল। 180 সেকেন্ড মানে 3 মিনিট আছে সেকেন্ডে, তাই 180 সেকেন্ডই বললাম। আছে 3 মিনিট, তাই 180 সেকেন্ডই বললাম, ঠিক আছে? এই চিন্তা ভাবনা করলে দেখো কিছুই নেই অঙ্কে। আশা করি তোমাদেরও 100% ক্লিয়ার হচ্ছে। আস্তে আস্তে বিষয়গুলো একটু দেখে নাও, ক্লিয়ার হবে, একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো, এক্সক্লুডিং স্টপেজেস দ্য স্পিড অফ এ বাস ইজ 54 km/h। বলছে স্টপেজ না দিলে, স্টপেজ বাদ দিয়ে একটি বাস 54 কিলোমিটার গতিবেগে যেতে পারে, কিন্তু ইনক্লুডিং স্টপেজেস ইট ইজ 45 km/h। কিন্তু স্টপেজ দিলে
স্পিডটা কমে যায় ন্যাচারালি। স্পিড কমা মানে এখানে গড় গতিবেগ কমার কথা বলা হচ্ছে। 45 কিলোমিটার পার আওয়ার কমে যাচ্ছে। ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার, বলছি কতক্ষণে প্রতি ঘন্টায় বাসটি কতক্ষণ দাঁড়াবে। দেখো আমি খুব সিম্পল একটা হিসেবে বলবো, তারপর আমি রেশিওতে আসবো। খুব সিম্পল হিসেবে আগে একটু বলে নিই, অঙ্কটা বোঝার প্রয়োজন আছে। রেশিওর অ্যাপ্লিকেশন তো অবশ্যই তুমি পারবে অঙ্কটি বুঝে যাওয়ার পর। ধরে নিচ্ছি এই পুরো ডিস্টেন্সটা 54 কিলোমিটার। ওকে, তাহলে কোনো রকম স্টপেজ না দিয়ে এলে এই 54 কিলোমিটার কভার করতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। কিন্তু স্টপেজ দিতে দিতে এলে 1 ঘন্টায় 54 কিলোমিটার যেতে পারবে না, পারবে কিন্তু দেখো 45 কিলোমিটার, রাইট? 1 ঘন্টায় আসছে কিন্তু 45 কিলোমিটার আসছে। যেহেতু স্টপেজ দিতে দিতে আসছে, স্পিডটা ন্যাচারালি অ্যাভারেজ স্পিডটা কমে যাচ্ছে, খুব স্বাভাবিক এটা। এবার তোমরা যেটা দেখো, তার মানে আমি যেটা বলতে চাইছি, আচ্ছা বলো তো কত কিলোমিটার কম আসলো? 54 থেকে 45 বাদ দাও, 9 কিলোমিটার কম আসলো। আচ্ছা এই যে 9 কিলোমিটার কম আসলো, এই 9 কিলোমিটার কম আসার যে টাইমটা, নিশ্চয়ই সেই টাইমটা দাঁড়িয়েছিল। মানে 9 কিলোমিটার যদি এই গতিবেগে আসতো, যে সময়টা লাগতো সেই সময়টাই 1 ঘন্টায় দাঁড়িয়েছিল। যদি না দাঁড়াতো তাহলে নিশ্চয়ই 54 কিলোমিটার কভার করে আসতো। এই হচ্ছে তোমার কনসেপ্ট। তাহলে দেখে নিই তো টাইমটা, যে 9 কিলোমিটার আসতে কত সময় লাগতো 54 কিলোমিটার গতিবেগ থাকলে, নিশ্চয়ই এত ঘন্টা লাগতো। ডিস্টেন্স বাই 54 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 1/6 ঘন্টা। 1/6 ঘন্টা মানে আর কিছুই না, তুমি 60 দিয়ে গুণ করলে কি পেয়ে যাবে? মিনিট পেয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 10 মিনিট, আমরা দেখতে পাচ্ছি 10 মিনিট, মাত্র 10 মিনিট। সেক্ষেত্রে প্রতি ঘন্টায় সে 10 মিনিট করে দাঁড়াচ্ছে। এইটা হচ্ছে তোমার ছবি এঁকে কনসেপচুয়াল জায়গা রেডি করে করার অঙ্ক। কিন্তু যদি বলো স্যার একটু রেশিওতে দেখান, রেশিওতে যদি বলি, দেখো প্রথমে স্পিডটা কত ছিল? 54, পরের স্পিডটা কত হলো? 45। এটা যদি স্পিড রেশিও হয়ে যায় তাহলে টাইম রেশিও কত? টাইম রেশিও ডেফিনেটলি একটু কাটাকুটি করি, 9 দিয়ে করলে এটা 6, 9 দিয়ে করলে এটা 5, তার মানে 5:6 হয়ে যাবে তোমার টাইম রেশিও। এবার দেখো 1 ঘন্টায় কতক্ষণ দাঁড়াবে, তার মানে স্টপেজ দিতে দিতে যখন আসছে সেটাকে যদি আমি 1 ঘন্টা বা 60 মিনিট ধরি, তাহলে এটা কত হয়ে যাবে? 50 মিনিট। তাহলে দেখো যে সময়, যে ডিস্টেন্সটা 60 মিনিটে এসছে স্টপেজ দিতে দিতে, সেটাই স্টপেজ না দিলে 50 মিনিটে আসতো। তার মানে সে 60 মিনিটে দাঁড়ালো 10 মিনিট। তার মানে 60 মিনিটে দাঁড়ানো মানে প্রতি ঘন্টায় দাঁড়ানো, যথারীতি 10 মিনিট সে দাঁড়ালো। এবার কেন 6টাকে 60 বললাম? ওই যে প্রতি ঘন্টায় কতক্ষণ দাঁড়াচ্ছে বললো। যদি বলতো প্রতি 2 ঘন্টায় কতক্ষণ দাঁড়াচ্ছে, আমি 6টাকে 120 মিনিট করতাম, 5টা ন্যাচারালি 100 হয়ে যেত, তখন প্রতি 2 ঘন্টায় নিশ্চয়ই 20 মিনিট হয়ে যেত। এই হচ্ছে তোমার কনসেপ্টের জায়গা, আর এই হচ্ছে রেশিও। ভেবে দেখো, একটু ভাবো, ভাবতে কিন্তু তোমাকে একটু হবেই। একটু ভাবনা চিন্তা করে যদি অঙ্ককে জলের মতো সহজ করা যায়, অঙ্ককে যদি একদম নিমেষে উড়িয়ে দেওয়া যায়, তাহলে কেন আমরা ভাববো না? কারণ এইটুকু ভাবনা চিন্তা না করলে অনেক পরীক্ষা হলে গিয়ে অনেক টেনশনে পড়তে হবে, যে টেনশনটা কিন্তু একদম কোনোভাবেই এক্সপেক্ট করা যায় না পরীক্ষা হলে। তবে কি অ্যাজ এ হোল পরীক্ষাটা তোমার খারাপ হলেও হতে পারে। টেনশনে দরকার নেই, আমরা সিস্টেমেটিক্যালি শিখবো, সুন্দরভাবে ভাববো, ভাবনা চিন্তা থেকে অঙ্ক দেখবে ইজিলি হয়ে যাচ্ছে, আর তো কিছু নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে আসলাম পরের অঙ্কে। কি বলছে? এ ট্রেন লিভস দ্য স্টেশন 1 hour বিফোর দ্য শিডিউল টাইম। দ্য ড্রাইভার ডিক্রিজেস স্পিড বাই 50 কিলোমিটার পার আওয়ার অ্যাট দ্য নেক্সট স্টেশন 300 কিলোমিটার অ্যাওয়ে। দ্য ট্রেন রিচড অন টাইম। ফাইন্ড দ্য অরিজিনাল স্পিড অফ দ্য ট্রেন। ট্রেনের অরিজিনাল স্পিড কিন্তু জানাতে বলেছে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি ও 1 ঘন্টা আগে বেরিয়ে গেছে, ঠিক আছে, 1 ঘন্টা আগে বেরিয়ে গেছে, ওকে, নো প্রবলেম। কিন্তু আমরা যদি বলি 1 ঘন্টা আগে না বেরোতো, তাহলে কিন্তু আর প্রবলেমটা অ্যারাইজ করতো না, তাই না? প্রবলেম অ্যারাইজ করেছে, গতিবেগ কমাতে হয়েছে, তার কারণ 1 ঘন্টা আগে বেরিয়ে গেছে বলে তাকে 1 ঘন্টা পরে ঢুকলে শিডিউল টাইমে ঢোকা হবে। এবার এই অঙ্কটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে করি। তোমরা দেখবে বিভিন্ন বইতে কি করা থাকে, বিভিন্ন বইতে কিন্তু ইকুয়েশন তৈরি করে করা থাকবে। আমি বলছি আমি একটু অন্যরকম ভাবনা চিন্তা দিয়ে তোমাদের বলি। দেখো তো একবার, চেষ্টা করো তো বোঝা যাচ্ছে কিনা, চেষ্টা করো একটু বোঝা যাচ্ছে কিনা। গতিবেগটা 50 কিলোমিটার গতিবেগ প্রতি ঘন্টা কমাচ্ছে,
গতিবেগ কমাচ্ছে, তাতে কত ঘন্টা বেশি লাগছে? 1 ঘন্টা। তবে গিয়ে 1 ঘন্টা মেকআপ হচ্ছে, ভালো করে বুঝবে। গতিবেগ কি করলো? কমালো, তাই জন্য 1 ঘন্টা বেশি লাগলো। কত যেন গতিবেগ কমালো? 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কমালো। আচ্ছা, গতিবেগটা যদি দ্বিগুণ কমাতো, মানে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি কমাতো, তাহলে সময়টা কি দ্বিগুণ মেকআপ হতো না? মানে সময়টা কি দ্বিগুণ বেশি লাগতো না? লাগতো স্যার, একদমই লাগতো, 100% বেশি লাগতো। আচ্ছা, গতিবেগটা যদি 3 গুণ কমাতো, আচ্ছা আমি কি বলতে পারি না সময়টাও 3 গুণ বেশি লাগতো? এইবার এইভাবে করতে করতে কোনো এক সময় তুমি একটু দেখো তো, ক্রস মাল্টিপ্লিকেশন 150 কিলোমিটার গতিবেগে গেলে 2 ঘন্টা লাগে, 100 কিলোমিটার গতিবেগে গেলে 3 ঘন্টা লাগে। দুটো ক্ষেত্রেই দূরত্বটা 300 হচ্ছে কিনা? এবার তুমি বলবে স্যার দূরত্ব 300 দেখার প্রয়োজন কি ছিল? তার কারণ দূরত্বটা কিন্তু 300 কিলোমিটারই ছিল। যেখানেই আমরা দেখব ক্রস মাল্টিপ্লিকেশন, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু সলভ দিস টাইপ অফ সাম, যেখানেই আমরা দেখব ক্রস মাল্টিপ্লিকেশন করে আমাদের গিভেন ডিস্টেন্স আসছে 150 ইন্টু 2 300, 3 ইন্টু 100 300, যেখানেই দেখব ক্রস মাল্টিপ্লাই করে আমাদের গিভেন ডিস্টেন্স আসছে, সেখানেই কিন্তু আমি ডিস্টেন্সকে কি করে দেবো? সেখানেই ডিস্টেন্সকে ফিক্সড করে দেবো, মানে ওইখানেই আমি আটকে যাব, ওইখানেই আমি দাঁড়িয়ে যাব। কেন দাঁড়াবো স্যার? তার কারণ এখানেই আমার কিন্তু অটোমেটিক অরিজিনাল স্পিড লুকিয়ে আছে এবং ডিক্রিজ স্পিড লুকিয়ে আছে। তুমি স্যার 100টা অরিজিনাল নয় কেন? 100 থেকে অরিজিনাল যদি হয় সেটা কমিয়ে তো 50 কমিয়ে তো 150 হওয়া সম্ভব নয়, 100 থেকে 50 কমিয়ে 50 হওয়া সম্ভব। তখন তুমি বলে স্যার এই দুটো তাহলে দেখলে কি অসুবিধে ছিল? 100-র সঙ্গে 1 গুণ করলে 100, 50-এর সঙ্গে 2 গুণ করলেও 100, ডিস্টেন্স কি 100 আছে? নেই। তাই আমি বাধ্য হলাম 100-র সঙ্গে 3 গুণ করে দেখতে, আমার 150-র সঙ্গে 2 গুণ করে দেখতে, বোথ কেসেই 300 কিলোমিটার ডিস্টেন্স, এবং এখানেই আমাদের অরিজিনাল স্পিড এবং স্পিড কমিয়ে স্পিড দুটোই লুকিয়ে আছে। তাহলে অরিজিনাল 150 ছাড়া কি হবে? অরিজিনাল 150 ছাড়া কি হবে? মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাপ্রোচটা দেখবে। হয়তো জীবনে ফার্স্ট টাইম তুমি এই অ্যাপ্রোচ দেখছো। যখন আমরা যে কোনো জিনিস প্রথম দেখি তখন কিন্তু একটু অসুবিধা হয়, মনে মনে যন্ত্রণা চলে, তাই না? অশান্তি হয়। আমি বলছি না, অশান্তি করে লাভ নেই, একটু বুঝে নি ভালো করে। নতুন জিনিস শেখার আগ্রহ বাড়াও, নতুন জিনিস শেখার মানসিকতা রাখো। শিখতে হবে, কেননা তাড়াতাড়ি অঙ্কটি করতে হবে এবং তাড়াতাড়ি অঙ্ক করলে চাকরির পরীক্ষা তুমি অনেক বেশি এগিয়ে থাকবে। কমেন্ট বক্সে কিন্তু তোমাদের কমেন্ট চাই, স্যার অঙ্কটি একদম ক্লিয়ার। 150 কিলোমিটার ইন্টু 2 করলে স্পিড ইন্টু টাইম করলে 300, 100 কিলোমিটার পার আওয়ার স্পিড ইন্টু 3 করলে 300, এখানেই আমাদের অরিজিনাল গতিবেগ লুকিয়ে আছে। 50 কমিয়ে 100 পাচ্ছি। যদি বলতো ডিক্রিজ স্পিড তাহলে আমরা 100 বলতাম, কিন্তু ফাইন্ড দ্য অরিজিনাল স্পিড বলাই আছে, আসল গতিবেগ বলাই আছে, সেক্ষেত্রে 150 ছাড়া কি হবে? কারণ 150কে 50 কমালে 100 পাবো, নিশ্চয়ই 100কে 50 কমালে 150 পাবো না। কমিয়ে কোনো দিনে বেড়ে যায়, কমালে তো কমে যায়। সো রাইট আনসার 150 কিলোমিটার পার আওয়ার। নতুন অ্যাপ্রোচ, নতুন দেখছো, যারা আমার আগে বিভিন্ন ক্লাস করেছো তারা নিশ্চয়ই এই অ্যাপ্রোচটা জানো, একবার মিলিয়ে নাও তারা। আর নতুনরা 2-3 বার আমি বলেছি, 2-3 বার তুমি আরো দেখবে, 5-6 বার প্র্যাকটিস হয়ে যাবে। চলে আসলাম পরের অঙ্কে। কি বলছে দেখো, আরেকটু ডিফারেন্ট অঙ্ক, আরেকটা ডিফারেন্ট অঙ্ক। এ টাইগার টেক্স 5 leaps for every 6 leaps of a deer, but 5 leaps of the deer are equal to 4 leaps of the tiger. Leaps মানে এখানে কিন্তু ঝাঁপ বা লাফ যাই বলো। What is the ratio of the speed of the tiger to that of the deer? তাহলে আমরা কি করব দেখো, যেখানে বলছে টাইগারের 5টা লাফ, ডিয়ারের 6টা লাফ, তার মানে আমি বলতে চাইছি যদি স্পিড রেশিও চাই, আমি দেখতে পাচ্ছি টাইগারের 5টা লাফ আর ডিয়ারের 6টা লাফ, এটাই তাদের স্পিড রেশিও। কারণ সময়টা যেহেতু নির্দিষ্ট হয়েছে অফ দ্য ডিয়ার আর আচ্ছা, এ টাইগার টেক্স 5 leaps for every 6 leaps of a deer, মানে যে সময়ে টাইগার 5টা লাফ দেয় সেই সময় ডিয়ার 6টা লাফ দেয়, তাহলে এটাই তাদের স্পিড রেশিও। তুই বলবি স্যার এটা স্পিড রেশিও হলে এটা অঙ্ক আনসার নয় কেন? আনসার কি করে এটা হবে? এটা টাইগারের লাফ আর এটা ডিয়ারের লাফ, দুটোর ইউনিট তো আলাদা, কি করে আনসার হবে এটা? তার জন্য কিন্তু আরেকটি ইনফরমেশন দেওয়া আছে, 5 leaps of the deer equal to 4 leaps of the tiger। খেয়াল করো,
ডিয়ারের 5টা লাফ টাইগারের 4টে লাফের সমান। তাহলে একটা কাজ করি, এখানে তুমি ডিয়ার কটা পাচ্ছ 40/5 পেয়ে যাচ্ছ না, তাহলে সেম ইউনিট হয়ে যাবে। একটা কাজ করো 5টিকে রেখে দাও আর 6 ডিয়ারের জায়গায় আমি টাইগারের ইউনিটে কনভার্ট করে দিই, টাইগারের লাফের ইউনিটে। তাতে কি হবে, সেম ইউনিট পেয়ে গেলে আমাদের রেশিও পেতে সুবিধা হবে। ঠিক আছে, টি কেটে দাও, সরাসরি দেখতে পাচ্ছি 5 গুণ হয়ে যাবে। 25:24 হচ্ছে তাদের স্পিড রেশিও। অবশ্যই এটা টাইগার, অবশ্যই এটা ডিয়ার। দেখো তো খুব ইজিলি বোঝা গেল কিনা। এবার তুমি যদি বলো, তুমি আবার যদি না বুঝে করতে চাও, যে কিছু ট্রিক শিখে রাখলাম, অঙ্ক না বুঝলেও চলবে স্যার, না, সেইভাবে শিখলে কিন্তু গুলিয়ে যাওয়ার চান্সেস থাকে। যেমন আমি যদি এরকম বলি, তোমার টাইগারের 5টা লাফ, ডিয়ারের 6টা লাফ, আর টাইগারের তোমার দেখা যাচ্ছে এখানে টাইগারের 4টে লাফ, ডিয়ারের কটা লাফের সমান 5টা। জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলে আনসার। কিন্তু আমরা এই ধরনের অ্যাপ্রোচ আমরা শিখে যাওয়ার পর অ্যাপ্লাই করতে পারবো, এই ধরনের অ্যাপ্রোচ আমরা শিখে যাওয়ার পর অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু কোনোভাবে যদি এই কনসেপ্টটা রেডি করে নিই, অঙ্ক যতই ঘোরাক আমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারবো। অঙ্ক যতই ঘোরাবে তো, আর ঘোরানোটাই এক্সামিনারের কাজ, তোমরা এই জায়গাটা একটু বোঝো। ঘোরানোটাই কিন্তু এক্সামিনারের কাজ, তোমরা এই জায়গাটা একটু বোঝো, রাইট? সেক্ষেত্রে আমরা একটা কথা বলি যে এইভাবে অঙ্ক আমি করতে পারি, অঙ্ক তাড়াতাড়ি করার জন্য একদম করতে পারো, ক্রস গুণ করলেই আনসার আমাদের। বাট পাশাপাশি যারা একটু অঙ্কটা নিয়ে টেনশনে থাকো, চিন্তায় থাকো, তাদের জন্য স্পেশালি, আর যারা ভালো তারা তো আরো ভালো হবে ডেফিনেটলি, সেই আশা রাখি, তাদের জন্য আমি কিন্তু বলবো এই অ্যাপ্রোচটা শিখে রাখা জরুরি। এই যে সেম ইউনিটে কনভার্ট করে রেশিওটা ইজিলি চলে আসে, এই শেখাটাও জরুরি। তবে গিয়ে অঙ্কটা জলের মতো, কনসেপচুয়াল জায়গাটা জলের মতো ক্লিয়ার হবে। চলে আসলাম পরের অঙ্কে। কি বলছে, a train traveling 25 km/h leaves Mumbai at 10 am and another train traveling 35 km/h starts 3 pm in the same direction. How many kilometer from Mumbai will they be together? মুম্বাই থেকে কত দূরে গিয়ে তারা মিট করবে? দেখো 25 km/h গতিবেগে মুম্বাই থেকে ছাড়লো 10টার সময়, আরেকটি ট্রেন 35 কিলোমিটার গতিবেগে 3টের সময় ছাড়লো, সেম ডিরেকশনে, মানে দুটোই মুম্বাই থেকেই ছাড়ছে, দুটোই মুম্বাই থেকে ছাড়ছে। তাহলে প্রথমে যে ছাড়লো সে কিন্তু 10টায় ছাড়লো, তাই না? প্রথম ট্রেনটি। পরবর্তী ট্রেনটি কটায় ছাড়লো? 3টে। তার মানে এইটা যখন এখানে এসে গেল 3 PM তখন এখান থেকে রওনা দিল অপর একটি ট্রেন একই ডিরেকশনে। তাহলে এবার রিলেটিভ স্পিড আসবেই, তার কারণ দুজন একই দিকে যাচ্ছে এবং একে কভার করবে, প্রথম ট্রেনটিকে কভার করবে। তার মানে কভার করতে গেলে তাকে দেখো তো কত কিলোমিটার গতিবেগ, 25 কিলোমিটার গতিবেগে কতটা আসতে হবে? এখানে 2 আর এখানে 3, মানে টোটাল 5 ঘন্টা। তার মানে 125 কিলোমিটার কিন্তু এগিয়ে গেছে। কে এগিয়ে গেছে? প্রথম ট্রেনটি। তার মানে দ্বিতীয় ট্রেনটিকে যদি এই ট্রেনটিকে ধরতে হয় তবে কিন্তু এই 125 কিলোমিটার কভার করতে হবে রিলেটিভ স্পিডে। এই হচ্ছে কনসেপ্ট, বেসিক। এবার একই ডিরেকশন, তাহলে রিলেটিভ স্পিড কত হবে বলো? ডেফিনেটলি 35 থেকে তুমি 25 মাইনাস করবে, রিলেটিভ স্পিড পেয়ে যাবে 10 km/h, রাইট? 10 km/h তুমি পেয়ে গেলে রিলেটিভ স্পিড। আচ্ছা, এই স্পিডে এই 125 কিলোমিটার মেকআপ করতে গেলে দেখো তো কত ঘন্টা প্রয়োজন? নিশ্চয়ই 12.5 ঘন্টা প্রয়োজন। তার মানে এই মুম্বাই থেকে এই ট্রেনটি 12.5 ঘন্টায় যতটা যাবে, ধরো এখানে এসে মিট করলো, ততটা ডিস্টেন্সই তোমার এখানে বলতে পারি এতটা ডিস্টেন্স গিয়ে মুম্বাই থেকে মিট করলো। তাহলে বলো তো এই ট্রেনটি 35 কিলোমিটার গতিবেগে, এর গতিবেগ তো 35 কিলোমিটার ছিল, তবে কি আমরা রিলেটিভ স্পিড থেকে বার করলাম, তাই না? 35 কিলোমিটার গতিবেগে 12.5 ঘন্টায় ট্রেনটা কতটা যাবে? ডিস্টেন্স চাইছি, কত দূরত্ব গিয়ে তারা মিট করবে। 35 × 12.5 কিভাবে বার করবে বলো? 35 × 12.5 কিভাবে বার করবে? 35 কে আগে 12 দিয়ে গুণ করে নাও, 70, 6 6 7 42, 420, আর 35 কে আবার একটু হাফ করো, তার মানে 35 কে হাফ করলে 17.5, 420 আর 17.5 কত হচ্ছে বলো? 437.5 কিলোমিটার। তাহলে বোঝাই গেল মুম্বাই থেকে 437.5 কিলোমিটার আসার পর দুজনে কিন্তু এখানে মিট করলো। সেটাই চেয়েছিল, হাউ মেনি কিলোমিটার ফ্রম মুম্বাই উইল দে বি টুগেদার। দেখো কি বেরোলো আমাদের? 37.5 কিলোমিটার।
437.5 কিলোমিটার। ঠিক আছে, একদম পরিষ্কার, জলের মতো ক্লিয়ার। দেখে নাও, দেখো এই অঙ্কগুলো খুব সিম্পল অঙ্ক, খুব সিম্পল অঙ্ক। আমি তোমাদের পরবর্তীকালে আবার আমি আরও ভালো অঙ্ক তোমাদের প্র্যাকটিসের জন্য নিয়ে আসবো। বেসিক জায়গাটা ক্লিয়ার করাটা খুব জরুরি, সেই জন্যই বলছি। যেমন এই অঙ্কটা তোমরা দেখো, এই অঙ্কটা কিভাবে করবে। এ অ্যান্ড বি starting walking at the same time from P to Q, a distance of 21 kilometers, speed of 3 kilometers per hour, 4 kilometers per hour respectively. B reaches Q and immediately return towards P and meets A at R. Find the distance from P to Q, P to R. এখান থেকে রওনা দিল, কে রওনা দিল A। এর গতিবেগ কত বলো? এর গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। রওনা দিল বি এর গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার। পয়েন্টটাকে কত বলছে? পয়েন্টটাকে পি বলছে। আর এই পয়েন্টটা কি? ডিস্টেন্স কত? ডিস্টেন্স 21 কিলোমিটার। ঠিক আছে, নো প্রবলেম। সুন্দর আমি জিনিসটাকে সাজালাম। এবার বলছে যে কোন পয়েন্টে এসে মিট করবে। এই যে গেল, বি কিন্তু গেল, আবার রিটার্ন করে এসে এই পয়েন্টে মিট করলো কার সঙ্গে? এর সঙ্গে। এটা বি, এটা এ। কেন বি আগে গিয়ে ফিরে আসতে পারলো? তার কারণ বি এর স্পিডটা কিন্তু 4 কিলোমিটার পার আওয়ার, তার মানে বেশি এর তুলনায়। তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, এরা দুজনে একই সময়ে রওনা দিয়েছিল এবং মিট করলো কিন্তু একই সময় পর। যদি একই সময়ে যায় তারা, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এ আর বি এর স্পিড রেশিওটাই ডিস্টেন্স রেশিও। কেন বলো? তোমার কেন স্যার? কারণ যদি সময়টা ফিক্স থাকে, ও যত ডিস্টেন্স কভার করবে নির্দিষ্ট সময়ে, ও ততটা ডিস্টেন্সই কভার করবে। কিভাবে? যা স্পিড থাকবে ওর। সময়টা যেহেতু স্থির, তাই স্পিড রেশিওটাকেই কিন্তু আমরা ডিস্টেন্স রেশিও বলতে পারি। ইট ইজ সো মাচ ইম্পর্টেন্ট। এবং দেখো স্পিড কত ছিল? এর 3, বি এর কিন্তু 4। আমি একটা জিনিস বুঝতে পারছি খুব ক্লিয়ার, যে এ যাচ্ছে 21 থেকে একটু কম, কিন্তু বি আবার 21 থেকে একটু বেশি যাচ্ছে। এই যে 21 তো কভার করেই ছিল, তারপর আবার রিটার্ন করলো, মানে 21 থেকে একটু বেশি গেল। এ যতটা কম গেছে, বি ততটাই বেশি গেল। তার মানে দুজন সব মিলিয়ে কিন্তু ডিস্টেন্স কভার করলো 42 কিলোমিটার। সব মিলিয়ে দুজনের ডিস্টেন্স কভার করলো 42 কিলোমিটার। আর ডিস্টেন্স রেশিওটা এখানে কত এসছে? 3 আর 4 7। তাহলে সিঙ্গেল রেশিও কত বলো? 6 কিলোমিটার। আচ্ছা, সিঙ্গেল রেশিও যদি 6 কিলোমিটার হয়, এ কতটা যাবে? নিশ্চয়ই এই ডিস্টেন্সটা যাচ্ছে, এবং এই পয়েন্টটাকে আর বলা হয়েছিল। সেক্ষেত্রে যদি 1 রেশিও 6 কিলোমিটার হয়, 3 রেশিও কত হবে গো? নিশ্চয়ই 18 কিলোমিটার। শুধুমাত্র এইটুখানি করণীয়। এবং এ এখান থেকে এখানে এসেই কিন্তু মিট করবে, মানে আর বিন্দুতে এসে এ মিট করছে। এ কিন্তু পি থেকে, তার মানে আর বিন্দুতে আসতে গিয়ে কতটা ডিস্টেন্স আসলো? 18 কিলোমিটার। সেক্ষেত্রে পি আর এর ডিস্টেন্স 18 ছাড়া কি হবে? সেক্ষেত্রে পি আর এর ডিস্টেন্স 18 ছাড়া কেউ কিছু হতে পারে না। 18 কিলোমিটার ছাড়া কিছু হতে পারে না। রাইট? একদম পরিষ্কার, জলের মতো ক্লিয়ার। আমরা কিন্তু খুব ইজিলি বলে ফেলতে পারছি। দেখো খুব ইম্পর্টেন্ট সাম, পরীক্ষা হলে আসলে দেখো 3:4 আমরা বলে ফেললাম। স্পিড রেশিও দেওয়াই ছিল, সেটাকে আমরা ডিস্টেন্স রেশিও বললাম। টোটাল রেশিও 7টাই টোটাল 21 প্লাস 21 থেকে একটু কম, ও 21 গিয়ে আরেকটু বেশি, তার মানে টোটাল 42 কিলোমিটার। 7 রেশিওটাই টোটাল 42 কিলোমিটার। তার মানে সিঙ্গেল রেশিও কত? নিশ্চয়ই 6 কিলোমিটার। আচ্ছা, সিঙ্গেল রেশিও 6 কিলোমিটার, তার মানে 3 রেশিও নিশ্চয়ই 3 6 18 কিলোমিটার। 4 রেশিও নিশ্চয়ই 4 6 24 কিলোমিটার। দুজনে সব মিলিয়ে 42, তার মধ্যে 3 রেশিওটাই যাবে এ পি থেকে আর আসতে গিয়ে, এবং সেই ডিস্টেন্সটাই পি আর এর ডিস্টেন্স হবে, সেটা হচ্ছে 18 কিলোমিটার। দেখো কত ইজিলি আমরা আনসার বলে দিচ্ছি। কিছু তো করতেই হচ্ছে না, কিছু এক্সট্রা ভাবতেই হচ্ছে না। এই কনসেপ্টগুলো তোমরা রেডি করো, এই কনসেপ্টগুলো রেডি করা চাই। যেমন দেখো, এটা কিন্তু অলরেডি এই টাইপটা আমরা প্র্যাকটিস করেছি। আগেরটা স্কুলে যাওয়া ছিল, তোমরা বড় হয়ে গেছো, চাকরি পেয়ে গেছো, এবার চলে আসো অফিসে যাওয়ার অঙ্ক। প্রথমটা স্কুলে যাওয়ার অঙ্ক ছিল, টাইম এন্ড ডিস্টেন্স শুরু করেছিলাম ছোটবেলায়। এবার বড় হয়ে গিয়ে চাকরি পেয়ে গেছো, অফিসে যাওয়ার অঙ্ক। এটার কিন্তু হোমওয়ার্ক আমার চাই কমেন্ট বক্সে। ঠিক আছে? 4টে অপশন আছে, দেখে নিও ভালো করে। চলে আসলাম পরের অঙ্কে। দারুণ অঙ্ক,
প্রচন্ড ভালো অঙ্ক, পরীক্ষায় বারবার আসে, এসএসসি লেভেলে এই অঙ্ক বারবার এসছে, রেলে এই অঙ্ক বারবার এসছে। কিভাবে করব এটাই আমাদের এখন দেখার বিষয়, কিভাবে করব। দেখো, আকাশ লিভস মুম্বাই at 6 am and reaches Bangalore at 10 am. Prakash leaves Bangalore at 8 am and reaches Mumbai at 11:30 am. At what time do they cross each other? খেয়াল করো, কিছুই করতে হবে না, শুধুমাত্র একটু ছবিটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। আকাশ মুম্বাই থেকে, এটা মুম্বাই, এটা ব্যাঙ্গালোর। আকাশ রওনা দিচ্ছে মুম্বাই থেকে, আর ব্যাঙ্গালোর থেকে রওনা দিচ্ছে প্রকাশ। আচ্ছা, একটা জিনিস বলো, একটা জিনিস তোমরা এখানে বলো, একদম পরীক্ষার অঙ্ক, সেই নামগুলোই তুলে আনা। 6টা থেকে 10টা, 6টায় রওনা দিয়েছে, 10টায় পৌঁছেছে। এইটুকু আসতে আকাশকে এ ধরলাম, প্রকাশকে পি ধরছি। এইটুকু আসতে আকাশের কত সময় লেগেছে? 6টা থেকে 10টা, নিশ্চয়ই 4 ঘন্টা, রাইট? আর প্রকাশ কটায় রওনা দিয়েছিল? প্রকাশ রওনা দিয়েছিল 8টায়, পৌঁছালো কটায় জানো? পৌঁছালো কটায়? 11:30। তার মানে বুঝতেই পারছো, প্রকাশের সময় লেগেছে 8টা থেকে 11:30, মানে 3.5 ঘন্টা, মানে 7/2 ঘন্টা। তাহলে এটাকে আমরা একটুখানি রেশিওটাকে কি করব? মুছে করলাম 8:7। তাহলে এটা কি বেরিয়ে গেল? এটা কিন্তু টাইম রেশিও বেরিয়ে গেল। কনসেপ্টটা দেখো, এটা কিন্তু আমাদের টাইম রেশিও বেরোলো, তাই না? টাইম রেশিও। আচ্ছা, উল্টে দিলেই তো আমরা স্পিড রেশিও পাই নাকি? উল্টে দিলেই আমরা স্পিড রেশিও পাই, উল্টাতেই হবে স্পিড রেশিও পাওয়ার জন্য। এইবার খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বলবো, প্রতিটা অঙ্কে সুন্দর সুন্দর কনসেপ্ট ইউজ করতে হয়, একবার বুঝে গেলে আর কোনো অসুবিধা হয় না। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা বলবো সেটা হচ্ছে, 6টার সময় আকাশ রওনা দিয়েছিল, 8টার সময় প্রকাশ। আমি বলবো রিলেটিভ স্পিড তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন তারা একই সময়ে রওনা দেবে। তাই কাজ করো না, আকাশকে যদি আমি 8টায় এনে নিই, কোনো আপত্তি আছে? নেই তো রে বাবা। সেক্ষেত্রে 8টা থেকে 10টা, এই 2 ঘন্টায় আকাশ কতটা যাবে? 7 ইউনিট স্পিডে। আকাশ কতটা যাবে বলো 7 ইউনিট স্পিডে? নিশ্চয়ই 14 ইউনিট, নিশ্চয়ই 14 ইউনিট যাবে। এবার তুমি বলো, এই 14 ইউনিট কভার করলে রিলেটিভ স্পিডে তাদের মিট করা হয়ে যাবে, তাদের দেখা হয়ে যাবে। এই 14 ইউনিট যদি কভার করে, তারা মিট করবে কোনো একটা জায়গায়, কিন্তু এইটা কভার করবে রিলেটিভ স্পিডে, মুখোমুখি আসছে, তাই রিলেটিভ স্পিডটা 15। তাই রিলেটিভ স্পিডটা 15। কেন বলো? মুখোমুখি আসলে সবসময় যোগ হয়। সেক্ষেত্রে টাইম কত হওয়া উচিত? 8টার পরে টাইম কত হওয়া উচিত? ডিস্টেন্স তো 14 ডিস্টেন্স কত রিলেটিভ স্পিডে? 15 ইউনিট পার আওয়ার রিলেটিভ স্পিডে। এত ঘন্টা মানে হচ্ছে 60 দিয়ে গুণ করলে 4 15 60, মানে 15কে 60 দিয়ে কাটলে 4 4 14 56, 56 মিনিট পর মিট করবে তারা। কটার পরে? সকাল 8টার পরে 56 মিনিট। তার মানে অবশ্যই 8:56 AM এ তারা মিট করবে। 8:56 AM এ তারা মিট করবে। দেখো কত সহজে করা যায়, কত সহজ চিন্তা ভাবনা, না কোনো এক্স, না কোনো ফর্মুলা, না কোনো অতিরিক্ত চিন্তা ভাবনা। কি করলাম তাহলে? আমি দেখে নিই, আকাশ 4 ঘন্টায় যেটা কভার করে, প্রকাশ সেটা 3.5 ঘন্টায় কভার করে। 4কে 2 দিয়ে গুণ করলাম 8, 3.5কে 2 দিয়ে গুণ করলাম 7। টাইম রেশিও আমি পয়েন্টে চাইছি না, তাই এইভাবে টাইম রেশিও আনলাম। স্পিড রেশিও উল্টে গিয়ে 7:8। একটু তাকাও, স্পিড রেশিও 7:8 হয়ে গেল। তার মানে আমি দেখতে পাচ্ছি 8টায় প্রকাশ রওনা দিয়েছিল, এই কেউ রওনা করাই 8টায়, তার মানে 2 ঘন্টা এনে নি। আর কত ঘন্টার জার্নি? 2 ঘন্টার জার্নি। প্রতি ঘন্টায় কত যায় আকাশ? 7 ইউনিট যায়, 2 ঘন্টা কত যাওয়ার কথা? 14। তার মানে 14 ইউনিট ডিস্টেন্স কিন্তু হয়ে গেছে, আমরা বুঝে গেছি। এটা কত স্পিডে কভার হবে? 15 ইউনিট পার আওয়ার স্পিডে কভার হবে। 14 ইউনিট 15 ইউনিট পার আওয়ার স্পিডে গেলে 56 মিনিট, মানে 14/15 ঘন্টা, মানে 56 মিনিট। কটার পরে? 8টার পরে 56 মিনিট। দেখো তো কি সমস্যা আছে, দেখো তো এক্সট্রা কি ভাবনা চিন্তা আছে? কোনো ভাবনা চিন্তা নেই, একদম সিম্পল অ্যাপ্রোচ। সহজ থেকে আস্তে 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 ভালো অঙ্কে আমরা বুঝে গেছি। এবং এই অঙ্ক এসএসসিতে বারবার এসছে, রেলে বারবার এসছে, WBCS মেন্স লেভেলে, এবং এখন বিভিন্ন পরীক্ষায় দারুণভাবে আসে। আশা করি 100% ক্লিয়ার হলো। একটু দেখে নিও, ক্লিয়ার হতেই হবে। Are start walking towards each other at 10 am, speeds of 3 km. They were initially 7.5 km apart. At what time do they meet? এটা হোমওয়ার্ক থাক। সিমিলার কনসেপ্টের অঙ্ক আমরা শিখেছি আজকে, থাক হোমওয়ার্ক। একটু দেখে নি, একটু দেখে নাও। A car traveling at 5/7 of its usual speed covers 42 kilometers
in 1 hour 40 minutes 48 seconds what is the usual speed of the car? এটা ভালো অঙ্ক। এই যে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটাকে আমি আগে একটু কনভার্ট করি। 1 ঘন্টা 40 মিনিট, দেখো 5-এর 7 ইউজুয়াল স্পিডে আসাতে তার 42 কিলোমিটার যেতে এত সময় লাগলো। 40 মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করো, করলাম। ঘন্টায় নিচ্ছি তার কারণ কিলোমিটার পার আওয়ারেই আছে। 48 সেকেন্ডে যদি আমরা ঘন্টায় কভার করি 60 × 60 করতে হবে, 60 × 60 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এটা কাটছি 2 3, এটা আমরা কাটি 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 5, 4 দিয়ে কাটছি এটা হয়ে যাবে 15। তার মানে আমরা পাচ্ছি 1 + 2/3 + 1/75। এলসিএম নিয়ে নাও, এলসিএম নিলে পেয়ে যাবে, আমি টাইমটা পুরোটা ঘন্টায় নিলাম। এটা হয়ে যাচ্ছে তোমার 75, এটা হয়ে যাবে 25, 2 × 50, এটা হয়ে যাবে 1। তার মানে 125, 126/25, সরি 126/75 ঘন্টা পেয়ে গেলাম টাইমটা, রাইট? 126/75 ঘন্টা আমরা পেয়ে গেলাম। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার কার ট্রাভেলিং উইথ 5/7 অফ ইস ইউজুয়াল স্পিড। আমি এটাকে ইউজুয়াল স্পিড নিলাম আর এটাকে নাও স্পিড নিলাম। তাহলে ইউজুয়াল স্পিডটা যদি 7 হয়, নাও স্পিডটা ডেফিনেটলি তোমার হয়ে যাচ্ছে কত বলো, হয়ে যাচ্ছে তোমার 5। তাহলে এটা হয়ে যাচ্ছে ইউজুয়াল স্পিড আর নাও স্পিড। কি চেয়েছিল, হোয়াট ইজ দ্য ইউজুয়াল স্পিড অফ দ্য কার। তাহলে এটা কিন্তু আমরা কি পেয়েছিলাম বলো, এটা আমরা পেয়েছিলাম কিন্তু এত ঘন্টা। তাহলে এত ঘন্টা সময় লাগছে ইউজুয়াল স্পিডের এত স্পিডে আসাতে, তাহলে 42 কিলোমিটার যেতে সময় লাগছে। তাহলে এই স্পিডটা কত বলো, এই স্পিডটা ডেফিনেটলি 42/126/75, 42 কিলোমিটার যেতে এত সময় লাগছে। তাহলে 42 যদি সময়টা করে দিই আমি স্পিডটা পেয়ে যাবো 126/75। 126 ডিস্টেন্স 42 বাই এই সময় ঘন্টায় নিলাম, 126/75 মানে 75টা রেসিপ্রোকাল হয়ে ওপরে চলে গেল। যদি আমি 42কে কাটি 126কে কবার যাবে 3 বার, 3 × 25, 75কে কাটলে 25 বার। তার মানে বুঝতে পারছো 25 হয়ে যাচ্ছে এই স্পিডটা, তাই না? এটা হয়ে যাচ্ছে 25 কিলোমিটার/আওয়ার। আচ্ছা বলো তো 5-এর কত গুণ? 5 গুণ। 7-এর 5 গুণ করে দাও, 35 কিলোমিটার/আওয়ার। কেমন লাগলো অঙ্কটা? আশা করি খুব ভালো লাগলো, আশা করি খুব ভালো লাগলো। তাহলে 1 ঘন্টা 40 মিনিটকে ঘন্টায় নিলাম, 48 সেকেন্ডকে ঘন্টায় নিলাম, সব মিলিয়ে এত ঘন্টায় 42 কিলোমিটার কভার করলে স্পিড কত বেরিয়ে যাবে? বর্তমানে স্পিড, নাও স্পিড নিশ্চয়ই 25 কিলোমিটার/আওয়ার, যেটা 5-এর 5 গুণ। ইউজুয়াল স্পিড বার করতে গেলে 7-এর 5 গুণ করে দাও, নিশ্চয়ই 35 কিলোমিটার/আওয়ার। দেখো কত ইজিলি বেরিয়ে যায়। শুধু এই কনভার্সনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল। কনভার্ট করে নাও ঠান্ডা মাথায়, কোনো চিন্তা নেই। আমি বলছি তোমার অ্যাপ্রোচ যদি ক্লিয়ার হয়, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, ক্যালকুলেশন তোমার বাধা হতে পারে না। আমি শেখাবো ক্যালকুলেশনে কিভাবে ঝড় তুলতে হয়, আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখে নাও এসএসসি লেভেলের প্রশ্ন, খুবই সহজ থাকছে হোমওয়ার্ক। কমেন্ট বক্সে কিন্তু আনসার চাই, প্রত্যেকটার কিন্তু কমেন্ট বক্সে আনসার চাই। এটা এসএসসি লেভেলের একটা প্রশ্ন এসছে বিভিন্ন সময়, তোমরা এই আনসারটা দিয়ে দিও। তাহলে কটা হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক কটা দিলাম? এই একটা হোমওয়ার্ক দিলাম, 20 নম্বর সামটা হোমওয়ার্ক দিলাম। তাহলে 22 20, এখানে কত নম্বর? 18 নম্বর সাম হোমওয়ার্ক দিয়েছি। 22 20 18 মানে 18 20 22, আর হোমওয়ার্ক দিয়েছি, আর হোমওয়ার্ক দিয়েছি 7 নম্বর সামটা হোমওয়ার্ক দিয়েছি। 7 18 20 22। তার মানে তোমাদের কাছে হোমওয়ার্ক থাকছে কত দেখে নাও। হোমওয়ার্ক থাকছে কোনটা? হোমওয়ার্ক থাকছে 7 18 20 22। বলে রাখি 7 18 20 22। আনসার করো তো কমেন্ট বক্সে সবাই, বলো তো কোথায় অসুবিধা হচ্ছে বা কি তোমাদের সমস্যা, বা করতে গিয়ে কোন জায়গাটা তোমরা ফেস করছো। কমেন্ট বক্সে আনসার দিয়ে বোঝাও যে তোমার 100% ক্লিয়ার হচ্ছে বা ক্লিয়ার হচ্ছে না, বা স্যার এই ধরনের অঙ্কগুলো আনলে ভালো হয় বা এই চ্যাপ্টার আনলে ভালো হয়। এইভাবে চ্যাপ্টার ক্লিয়ার করব এবং পরবর্তীকালে কথা দিচ্ছি টাইম অ্যান্ড ডিস্টেন্সের ট্রিমেন্ডাস অনেক ভালো অঙ্ক বেস ক্লিয়ার করার জন্য কিছু ভালো অঙ্ক প্র্যাকটিস করিয়ে দিয়েছি। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ডেফিনেটলি কিছু ছিল, সেগুলোর পাশাপাশি আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করেছি এই ভিডিওতে। তোমরা একটু দেখতে থাকো, ক্লিয়ার করতে থাকো কনসেপ্ট, বাকি দায়িত্ব আমার।
কিভাবে সহজে করবে ডিটেলস আলোচনা করব। কোনো ফর্মুলা আজকে ইউজ করিনি, এক্সও ধরিনি, ধরবো না, ধরার প্রয়োজন নেই। আমরা তাতেই পরীক্ষা হলে ঝড় তুলে দেব। তার জন্য কি দরকার? কনসেপ্ট জলের মতো পরিষ্কার হওয়া দরকার। তোমরা কমেন্ট বক্সে বলো প্রত্যেকটার আনসার, এবং বলতে গিয়ে এটাও বলো যে কোন কোন জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে, বা কোন কোন চ্যাপ্টার তোমাদের চাই, বা এই ধরনের চ্যাপ্টার আরও ক্লাস লাগবে কিনা। আগামী দিনে তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। পাশে থাকতে গেলে, তোমাদের জায়গাটা ক্লিয়ার করতে গেলে আমাকে এই ভিডিওগুলো আনতে হবে, যাতে তোমরা এগুলো 100% ভালো ভালো চ্যাপ্টারগুলোর কনসেপ্টগুলোর ডাউট ক্লিয়ার করতে পারো, 100% কনসেপচুয়াল যে জায়গাগুলো রেডি করতে পারো। সেটা যদি একবার রেডি হয়ে যায়, আমার মনে হয় না অঙ্কটা কোনো টেনশনের জায়গা হবে। দায়িত্ব আমার, ডেডিকেশন কিন্তু তোমার। এবং আগামী দিনে আরও ভিডিও আসবে, কথা দিচ্ছি। দেখা হবে সেই ভিডিওগুলোতে। কমেন্ট বক্সে আনসার করতে ভুলো না কিন্তু। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। তোমাদের সাফল্য কামনা করি, তোমাদের সাফল্য যাতে খুব তাড়াতাড়ি আসে সেই আশায় থাকবো। দেখা যাক না, চেষ্টা করতে থাকি আমরা। টাটা, ভালো থেকো সবাই।